মায়ের ভাষায়। এবং আমরা সেই স্বাধিকারের পথ ধরেই কিন্তু 1971 সালে অর্জিত হয়েছিল স্বাধীনতা। সো সেই যুদ্ধটা শুরু হয়েছিল 1952 সালেই কিন্তু, এবং সেখান থেকেই আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভূত এফএম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা শুরুতে একটা গান দিয়ে শুরু করি, যে গানটা আজকে সারাদিন বেজেছে। শেষবারের মতো আমরা এই গানটা আজকে আরো একবার বাজিয়ে ফেলি। ভূত এফএম। গানটির পরে ফিরে এলাম আবারও আপনাদের কাছে, এবং আমরা আসলেই আশা রাখি যে আজকের যে প্রজন্ম, আমরা যে প্রজন্ম এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারাই আসলে বাংলাদেশের বাংলা ভাষার এই জাতির মান রাখবেন। এবং অতীতে আমরা সেই শিক্ষা পেয়েছি, আমরা কোনোদিন হার মানিনি। আমরা সবসময় আমরা আপোষ করা জাতি নই, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। এবং একদিন আমরা বিশ্ববাসীকে প্রমাণ করবই, অলরেডি সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যে আমরা শ্রেষ্ঠ এবং আমাদের জায়গা আমরা প্রমাণ করব বারবার। যাই হোক, আমরা শুরু করছি আজকের ভূত এফএম এর আজকের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আরো একজন আমাদের অতিথি, প্রথম অতিথি যিনি, তার কাছে আমরা যাব তার ঘটনা শোনার জন্য। আপনি প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুরু করবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি ঘটনা শুরু করার আগে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করতেছি, এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক ছোট ভাই ওসমান, তার বাবা আমাকে শেয়ার করে ঘটনাটি ঘটে 1980 দিকের ঘটনা। তো যুদ্ধের বেশ কিছু 8 কি 10 বছর পরের দিকের ঘটনা। তো ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার শেফালিপাড়া নামক একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আলমগীর। উনার ধানের আড়ত ছিলেন। তো উনি প্রতিদিন যা বিক্রি করতেন তা ক্যাশ নিয়ে উনি বাসায় চলে আসতেন। তো উনি এরকম একদিন একটা সময় বাসায় ফিরতেছিলেন দোকান বন্ধ করে। যা টাকা উনি বিক্রি করেন সারাদিন সমস্ত টাকা ওনার সাথেই ছিল। তো উনারই গ্রামের, তো উনি যথারীতি ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে। তখন যিনি আলমগীর সাহেব ছিলেন, উনি খুবই পোলাইট একজন লোক ছিলেন, তো খুব শান্ত প্রকৃতির ছিলেন। উনি নিজেও নামাজ কালাম পড়তেন। তো উনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন, এবং খুব উইয়ার্ড একটা চিৎকার দেন। উনি চিৎকার দিয়ে উনার ওয়াইফের সাথে অকথ্য ভাষায় বলতে থাকে যে, তোর এখন এগুলো কোরআন শরীফ পড়ার দরকার নেই, তুই পরে পড়িস আমি গেলে। তো উনার ওয়াইফ ভাবে যে হয়তো বা ঘুমায় নাই ঠিক মতো, তো উনি তখন বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তো উনার হাজবেন্ড কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পুকুরে যায় গোসল করতে। তো উনার সাথে উনার মেয়ে ছিল 7-8 বছর বয়সের। তো সেই মেয়েটাও তার সাথে যায় বাবার সাথে গোসল করতে। তো গোসল করার একটা পর্যায়ে ওনার মেয়ে পুকুরে পানি নিয়ে খেলতেছিল। তখন আলমগীর সাহেব খুব জোরে তার মেয়ের গালে একটা থাপ্পড় দেয়। এত জোরে থাপ্পড় দেয় যে তার আঙ্গুলের ছাপগুলো গালে বসে যায়। তো তখন তার মেয়েটা কাঁদতে কাঁদতে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তার মাকে কেঁদে বলে যে, বাবা এরকম আমাকে মারছে কোনো কারণ ছাড়াই পুকুরে। তখন তার ওয়াইফ খুব রেগে যায় যে, উনি তো এরকম না, যে কখনো গায়ে হাত তোলার মতো মানুষ না এবং খুব শান্ত প্রকৃতির। তো উনি যখন গোসল শেষ করে বাসায় ফিরে, তখন ওনার ওয়াইফ ওনাকে বলতে থাকে যে, তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারলা? তখনও উনি ওনার ওয়াইফের কোনো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন না। তখন উনি জাস্ট একটা কথা বলেন, যে ওনার ওয়াইফ বলেন যে ভয়েসটা অন্য কারো ভয়েস ছিল, উনার যে স্বাভাবিক ভয়েস সেটা ছিল না। তো উনি একটা খুব ভারী একটা কণ্ঠে বলে যে, তোর মেয়েকেও মারবো তোকেও মারবো। তো এটা বলে উনি ঘরে চলে যায়। তখন ওনার ওয়াইফ একটু ভয় পায় যে এটা কি হইতেছে আসলে। তো তখন উনি ঘরে গিয়ে রেডি হয়ে দোকানে চলে যায়। তো যখন উনি ওনার দোকানে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে, তো সেই রাতে যে 5 জন যুবক তার উপর হামলা করছিল, যারা তাকে মেরে মাটিতে গর্ত করে পুঁতে রাখে, তারা যখন তাকে দেখে সবাই, তো তারা খুব অবাক হয়ে যায় তাকে দেখার পর, যে তাহলে তারা রাতের বেলা কার উপর হামলা করলো, কার থেকে টাকা ছিনিয়ে নিলে এবং কাকে তারা মেরে সে মাটিতে পুঁতে রাখছে। তো তারা খুব চিন্তায় পড়ে যায়। তো এইদিকে উনি যখন দোকানে যায়, তো আমাকে যিনি ঘটনা শেয়ার করেন, ওসমানের বাবা, ওনার নাম হচ্ছে লাল মিয়া। তো উনার দোকান ঠিক উনার দোকানের 2-1টা দোকান পরেই উনার দোকান ছিল। তো দোকানে যখন উনি ছিলেন আলমগীর সাহেব, তখন ওনার দোকানে কিছু কাস্টমার আসার পর একটা পর্যায়ে চা আনা হয় দোকানে। তো পাশের দোকান থেকে গরম চা আনার পর সবাই, ওসমানের বাবা তখন যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন, উনি তখন পাশেই ছিলেন। তো উনি দেখলেন যে সবাই চায়ের মধ্যে ফু দিয়ে চা খাচ্ছিল,
কিন্তু আলমগীর সাহেব যিনি, উনি সবাইকে মানে অবাক করার মতো উনি চাটা জাস্ট চায়ের কাপটা নিয়ে মানে ঠান্ডা পানি যেরকম আমরা নর্মাল পানি যেরকম আমরা মুখে ঢেলে খেয়ে ফেলি, তো উনি ওই রকম ভাবে সমস্ত চাটুকু খেয়ে ফেলেন কাপের। তো এটা দেখার পর ওসমানের বাবা তাকে জিজ্ঞেস করে যে তুই এত গরম চা কিভাবে খেলি। তো উনি তার কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তো তারপর উনি চলে যায়। তো উনি সেদিন দোকান টোকান শেষ করে বাসায় ফিরে, তো এইদিকে ওই যে 5 জন যুবক যারা তার উপর গত রাতে হামলা করছে, তো তারা চিন্তা করে যে ঠিক আছে আমরা দিনের বেলা আর দেখা যাবো না যে আমরা কারকে মারছিলাম, আমরা এক কাজ করি রাতের বেলা আবার সেই গর্তটা গিয়ে আবার খুঁড়ে দেখবো যে সেখানে আসলে আমরা কারে মারছিলাম কালকে রাতে। তো সেই 5 জন মিলে রাতের বেলা আবার যায়। তো 5 জন মিলে গিয়ে সে কবর যখন আবার পুনরায় তারা খুঁড়তে শুরু করে, তো খোঁড়ার পর তারা দেখে যে সেখানে আলমগীরের লাশ। তো এটা দেখার পর রাসেল ভাই তারা 5 জনই খুব ভয় পেয়ে যায়। যে একজন হলে বুঝতে পারতো যে ভুল হয়েছে তাদের সাথে কিছু, কিন্তু 5 জনই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই চিন্তা করে যে আসলে তাদের সাথে কি হইতেছে। তারা গত রাতে ওনার উপর হামলা করছে, ওনাকে মারছে, আর আজকে দেখতেছে উনি আবার ঠিক মতো বাসা যাইতেছে, দোকানে যাইতেছে, আসলে ব্যাপারটা কি হইতেছে। তো এইদিকে সেকেন্ড নাইটে যখন উনি বাসায় আসেন রাতের বেলা, তখন উনি বাসায় যেহেতু সকালে ওনার ওয়াইফের সাথে ওনার একটু ঝগড়া হয়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো রাতে যখন ওনার ওয়াইফ ফজরের ঠিক একটু আগে উঠেন, তো উনি উঠার সময় দেখেন ওনার হাজবেন্ডের গায়ে হাত দিয়ে দেখেন ওনার হাজবেন্ডের শরীর আবার গত রাতের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যান, উনি ভাবছেন হয়তোবা ওনার হাজবেন্ডের শরীর টরীর খারাপ হলো কিনা। তো উনি ফজরের নামাজ শেষ করে ওনাদের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি ওনার বাসায় চলে যান। তো বাসায় গিয়ে বলেন যে এরকম ওনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু চলেন আমার সাথে। তখন সেই ডাক্তার তার সাথে আসে ফজরের নামাজ শেষ করে। তো বাসায় আসার পর তখন আলমগীর সাহেব বাসায় ছিলেন, উনি ঘুমিয়েছিলেন। তো উনি যখন এসে ওনার হাজবেন্ডকে দেখেন, তো উনি ওনার হাজবেন্ডকে ধরে যতটুকু বুঝেন যে ওনার বডির কন্ডিশনটা ছিল একটা মৃত মানুষের বডির কন্ডিশনের মতো, যে ওনার বডির সিমটম গুলো ছিল একটা মৃত মানুষের বডির সিমটমের মতো। তো উনি তখন যখন ওনাকে দেখতেছিলেন, তো তখন একটা সময় আলমগীর সাহেব ঘুম থেকে উঠে যান। তো উনি উঠে যাওয়ার পর আর উনি আর কোনো কিছু বলেননি। তো উনি জাস্ট বের হওয়ার সময় ওনার ওয়াইফকে বলে বের হয়ে যে আপনি এক কাজ করেন, উনাকে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখান, উনার অন্য কোনো সমস্যা হইতে পারে আমার মনে হয়। তো এটা বলে ডাক্তার চলে যায়। তো এদিক দিয়ে উনি আবার দোকানে চলে আসেন। তো রাসেল ভাই এর মাঝখানে উনি কিন্তু এই 2 দিনের একদিন উনি বাসায় কোনো খাওয়া দাওয়া করেননি এবং তার সাথে কোনো কথাবার্তা বলেননি তেমন একটা। তো ওই যে 5 জন যুবক যারা তার উপর হামলা করে, তো তারা চিন্তা করে যে এই ঘটনাটা তারা কাউকে বলবে, এবং কাকে বলবে কে, কারণ এটা বললে হয়তো তারা নিজেরাও ফেঁসে যেতে পারে। তো তারা চিন্তা করে তাদের এলাকায় যে একটা মসজিদ ছিল, সে মসজিদের একজন ইমাম সাহেবকে গিয়ে তারা ঘটনাটা বলে এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রথমে যে হুজুর আপনি কাউকে বলবেন না, আপনাকে আমরা একটা ঘটনা বলবো। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। তখন ওরা ওই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বলে যে হুজুর এরকম এরকম হয়েছিল, আমাদের তার একটা ভুল হয়ে গেছে, আমরা তো পরে আলমগীরকে মেরে মাটিতে পুঁতে রাখছি। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এক কাজ করো, আমাকে দেখাও তোমরা ওকে কোথায় পুঁতে রাখছো। তো এই বলার পর হুজুর, যেহেতু সকালবেলা বা বিকেলের দিকে গেলে অনেকে দেখতে পারে, সন্দেহ করতে পারে, তাই তারা এশারের নামাজ শেষ করে হুজুরকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায় সেই জায়গাটায়। তো সেই জায়গাটা যাওয়ার পর যখন তারা গর্ত খুঁড়ে আবার পুনরায় থার্ড টাইম যখন, তখন তারা খুব বেশি গর্ত খুঁড়ে, যে কিন্তু তারা মানে সেখানে আলমগীরের লাশ আবিষ্কার করতে পারেনি 5 জনই, এবং তারা অনেক বেশি গর্ত করে যে হয়তো আর একটু নিচে করছে নাকি, কিন্তু তাদের স্পষ্ট মনে ছিল তারা তেমন একটা গর্ত করেনি, 2 কি 3 হাতের মতো। তো যাই হোক, সেই হুজুর বলে যে কোথায় কোনো, এখানে তো কোনো লাশই নেই, আপনারা শুধু শুধু মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছেন। তো এটা বলার পর ওই 5 জন আরো বেশি ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে কি হইতেছে। তো এইদিকে তার পরের দিন উনার ওয়াইফ ঠিক করে যে যেহেতু ডাক্তার বলছে উনার হাজবেন্ড একটু অন্য কোনো সমস্যা, আর উনি নিজেও দেখতেছেন যে উনার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছেন সবার সাথে। তো উনার হাজবেন্ড সেই হুজুরের কাছেই যায় যে হুজুরের কাছে এই 5 জন গিয়েছিল প্রথমে। তো সেই হুজুরকে গিয়ে বলে যে হুজুর এরকম আমার হাজবেন্ড কয়েকদিন যাবত একটু উইয়ার্ড ব্যবহার করতেছে, সবার সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না উনি 2-3 দিন যাবত। তখন সেই হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, উনি একটু পানি পরা দিয়ে দেন এবং একটা তাবিজ দিয়ে দেন সাথে করে, যে তাবিজটা ওনার হাতে দিয়ে দিবেন আর এই পানিগুলো 3 বেলা খাওয়াবেন ওনাকে। তো ওটা নিয়ে আসার পর উনি ওনার হাজবেন্ডকে দিলে, ওনার হাজবেন্ড সেই পানি মানে ওনার হাজবেন্ডকে উনি এটা পর্যন্ত বলেন যে এটা পরা পানি বা কোনো কিছু, উনি জাস্ট পানি দেয় ওনার গ্লাসে, ওনার হাজবেন্ড সেই গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং তুমি আর ওই সেই তাবিজ আর হাতে দেয়নি। তো এই ঘটনার পরের রাতের যে ঘটনাটা ঘটে, সেদিন রাতে উনি আর ওনার ওয়াইফ দুজনই ঘুমিয়েছিলেন। তো রাত 3টা বা তার একটু পরে হবে, ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার হাজবেন্ড বেডে নাই। তো উনি ভাবছেন হয়তো বা ওনাদের রান্নাঘরটা ছিল রুমের শেষের একটা অংশে এবং ওই রুম দিয়ে যাওয়া যেত সে রান্নাঘরে, রুমের ভিতর দিয়ে রান্না করতে যেতে হতো সেই রুমে। তো
ওনার ওয়াইফ ভাবলেন উনি অথবা সেখানে গেছেন। তো উনি দেখলেন যে রুমের দরজার যে খিলটা দেওয়া ছিল ওটা ভিতর দিয়ে লক করা ছিল। তো উনি ভাবলেন যে সেখানে গেছেন। তো উনি সেখানে গিয়ে তাকে পাইনি। তো ভাবছেন, তো তাদের যে রুমটা ছিল, রুমটা একটু বড় আকৃতির রুম ছিল। তো মাঝখানে অর্ধেক পার্টিশন দেওয়া ছিল। তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই পাশটায় ঘুমাতো খাটের মধ্যে। তো উনি ভাবলেন যে ওই রুমে গেছে নাকি তার হাজবেন্ড। তো এটা ভেবে উনি ওই রুমে যান। তো কুপি ছিল ওনার হাতে তখন। তো উনি সেটা হাতে নিয়ে গিয়ে দেখেন যে তার হাজবেন্ড তার মেয়ের দিকে তাকায় দাঁড়ায় আছে। উনি পিছন দিক থেকে দেখে যেটা বুঝেন। তো এটা বলার পর উনি তাকে বলেন যে এত রাতে এখানে দাঁড়ায় কেন আছো, রুমে চলো, ঘুমাবা। তো এটা বলার পর রাসূল ভাই যখন উনি ওনার হাত ধরে টান দেন, তখন উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে উনি খুব বিভৎস একটা চেহারা দেখতে পান ওনার হাজবেন্ডের। যে সেটা হচ্ছে যে উনার চোখের মানে সাদা কোনো অংশ ছিল না, পুরো চোখটাই ছিল কালো। এবং এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরে, উনি দেখেন যে বাসাভর্তি লোকজন, এবং উনি দেখেন যে ওনার যে মেয়েটা ছিল সেই মেয়েটার বেঁচে নেই, সে মারা গেছে। এবং তার কন্ডিশনটা ছিল এরকম যে তার মেয়ের যে ফেসটা ছিল, মেয়ের ফেসটা খুব আলচে হয়ে গেছিল, এবং যেটা বালিশ চাপা দিয়ে মারলে বা অন্য কোনো এনি হাও মারলে যেরকম একটা হয়, মানে স্বাভাবিক মৃত্যু যেটা ছিল না। তো এটা ঘটার পর আর উনিও কাউকে বলতে পারতেছিলেন না যে উনি গত রাতে ওনার হাজবেন্ডকে দেখছে ওনার মেয়ের রুমে। তো এই ঘটনার পর সেদিন খবর দেওয়ার পর উনি ওনার মায়ের বাসা চলে যায়। তো উনি ওনার মায়ের বাসায় চলে গিয়ে ওনার মা বাবাকে বলে পুরো ঘটনা খুলে বলে, এবং উনি ঠিক করে যে উনি ওনার হাজবেন্ডের সাথে থাকবে না, উনি ওনার হাজবেন্ডকে খুবই ভয় পাইছে। তো এদিক দিয়ে রাসেল ভাই এই ঘটনা ওনার বাসারই একজনকে সে হুজুরকে বলে যে হুজুর এই ঘটনা ওনার ওয়াইফ তো এটা দেখছে। তখন সে 5 জনের কথা বিলিভ করতে শুরু করে যে আসলে হয়তোবা তারা তাকে মেরে ফেলছে, এটা খারাপ কোনো জিনিস, কোনো খারাপ আত্মা তার রূপ ধরে আছে। তো ওই হুজুরটা করে কি, উনি মাদ্রাসায় যে হুজুরের কাছে পড়তেন তাদের পাশের এক গ্রামে, সেই হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন তার পরের দিন। তো তার ওই বড় হুজুর, উনি খুব বয়স্ক একজন হুজুর ছিলেন। তো ওনাকে পুরো ঘটনা বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো কালকে সেই বাসায়। তো সেই প্ল্যান মতো তারা তাদের বাসায় আসে। তারপর ওই দিনটা ছিল ফ্রাইডে ছিল, শুক্রবার থাকাকালীন, তো শুক্রবার ছিল বলে এই আলমগীর সাহেব আর দোকানে যায়নি, উনি বাসায় ছিলেন। তো বাসায় আসে, তো উনি যখন বড় হুজুরটা যখন ওই বাসায় প্রথম পা রাখেন, তো উনি পা রাখার সঙ্গে সঙ্গে উনি বুঝে যান যে এই বাসায় খারাপ অশরীরী কোনো কিছু একটা আছে। তো তখন যে ইমাম সাহেব ওনাকে গিয়ে নিয়ে আসেন, ওনাকে বলেন যে ওনার জন্য কিছু লাল কাপড়ের টুকরো নিয়ে আসতে। তো আনার পর রাসেল ভাই এবং একটা কাচের বোতল নিয়ে আসে তার জন্য। উনি বাসার 3 কোণায় 3টা গর্ত করে সেগুলো পুঁতে দেয়, এবং চারদিকে গর্ত না করে, কারণ উনি বাসাটা বন্ধ করে নাই এই জন্য যে বাসা বন্ধ করে দিলে বাসার ভিতরে যে অশরীরটা আছে সেটাকে বের করা যাবে না বাসা থেকে, এই জন্য উনি একটা দিক খোলা রাখেন। তো তারপর যখন উনি সেই রুমে ঢুকেন, তখন ওই ইমাম সাহেব বলেন যে উনি মানে খুব অকথ্য ভাষায় ওই বড় হুজুরের সাথে কথাবার্তা বলা শুরু করে। তখন সেই রুমে আর কি হয়েছিল সেটা আর শোনা যায়নি। তো ওসমানের বাবা আমাকে বলে যে ওই ওই ঘটনার পর ওই রুম থেকে যখন হুজুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর হাতে একটা কাচের বোতল ছিল, এবং হুজুর সেই ইমাম সাহেবকে বলছিলেন যে আমি ওকে বন্দি করে নিছি, এবং তারপর থেকে ওই গ্রামে এবং ওই বাসায়, মানে তারপর ওই বাসার থেকে কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি, এবং ওই গ্রামের কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি। মানে আবিষ্কার করতে পারেনি বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে ভেতরে ছিল কিন্তু আর বের হতে জি জি রাসেল ভাই, উনি আর বের হয়নি এবং ওনাকে আর কেউ দেখেনি সেই গ্রামের। তো এই ঘটনা যখন ওনার ওয়াইফ শুনে, তো ওনার ওয়াইফ আরো বেশি ভেঙে পড়েন। তো উনি আর ওনার হাজবেন্ডের বাসায় আসেনি, উনি তারপরে ওনার লাইফ উনি ওইখানেই স্পেন্ড করেন। তো আমি যেটা শুনছি ওসমানের বাবার মুখে, যে উনি বলছেন যে অনেকেই ওই রাস্তাতে দিয়ে যখন রাতেরবেলা আসা যাওয়া করে, তো অনেকেই দেখছেন যে ওই যে জঙ্গলের মতো যে প্লেসটা যেখানে ওনাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে অনেকেই ওনাকে দেখছেন যে ওনার মতো অবয়বের একজনকে বসে থাকতে দেখছেন। এই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা কোথাকার একটু বলেন, যদি কেউ খোঁজ নিতে চান তাহলে জি রাসেল ভাই, এটা হচ্ছে নোয়াখালী জেলার শেফালীপাড়া নামক গ্রামের, এবং যে মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম, আমি সেই মসজিদের নামটা বলতে পারি, বাইতুন নূর জামে মসজিদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম এতক্ষণ ঘটনা, এবং আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন, যেটা শুরুতে জানাতে পারিনি। আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের যদি SMS করতে চান তাহলে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি চাইলেই এখানে কিন্তু আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, যে ঘটনাটি আপনার সাথে ঘটেছে বা অন্য কারোর সাথে ঘটেছে, যে ঘটনাটি আপনি কারোর কাছ থেকে জেনেছেন এবং যে ঘটনাটি আপনাকে সবচাইতে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। লিখে ফেলুন সেই ঘটনাটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না, এবং শুরুতে
মধ্যে জানাতে ভুলবেন না যে আপনি স্টুডিওতে এসে নিজে ঘটনাটি শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে ফেলুন, মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করুন এবং তারপরে রেকর্ডের যে অডিও যে ক্লিপটি, সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা যদি সেটা সিলেক্ট হয় তাহলে ডেফিনেটলি প্লে করব আপনাদের জন্য। এবং সেই সাথে আমাদের যদি ফেসবুকে আপনারা কমেন্ট করতে চান তাহলে ফেসবুকে আমাদের ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন। আর যদি আপনি আমাদের সাথে দেখা করতে চান সেটারও কোনো সমস্যা নেই। কালকে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বিকাল 3টার সময় বইমেলায়। এবং বইমেলায় কালকে নজরুল মঞ্চে, এবং নজরুল মঞ্চে আমাদের ভূত এফএম এর আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, তারপরে যারা জানেন না তাদের জন্য বলছি যে ভূত এফএম 2টো বই প্রকাশ করছে এবং সেই বইগুলোর মধ্যে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো হচ্ছে 2013 সালে যে সমস্ত অতিথিরা এখানে এসে ঘটনা শেয়ার করেছিলেন, যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, তাদের মধ্য থেকে তাদের পাঠানো ঘটনাগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে বইগুলো। এবং প্রথম বইটির নাম 13 নম্বর বিপদ সংকেত, এটা 13 নম্বর অশুভ সংকেত, 13 নম্বর অশুভ সংকেত, এটি হচ্ছে প্রথম বই। এবং দ্বিতীয় বই যেটি, সেটি অবশ্যই মানে আরো আরেকটা বই বেরিয়েছে, একসাথে 2টো বই বেরিয়েছে ইনফ্যাক্ট। এবং দ্বিতীয় বইটি ভয়ের কবচ। এই 2টো বই কিন্তু আপনারা বই মেলাতে পাবেন বর্ষা দুপুরের স্টলে, এবং স্টল নাম্বারটি 359। আর এই 359 তার মানে হচ্ছে আপনারা ওই বই মেলায় ঢুকে হাতের বাইরে যদি আপনি যান তাহলে দ্বিতীয় সারির শেষ যে স্টলটি সেটি বর্ষা দুপুরের স্টল। এবং তার আগে কিন্তু আবার বাংলা একাডেমিতে নজরুল মঞ্চে একটা উদ্বোধন হচ্ছে, মোড়ক উন্মোচন হচ্ছে ইনফ্যাক্ট আমাদের এই 2টো বইয়ের। সুতরাং আপনারা সেখানেও পার্টিসিপেট করতে পারেন। বইগুলো আপনারা সরাসরি বর্ষা দুপুরের স্টল থেকে কালেক্ট করে ফেলতে পারেন। এবং বইয়ের সাথে সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা সিডি আপনি পেয়ে যাবেন, যে সিডিতে রয়েছে একটা এপিসোড, যে এপিসোডটি রেডিও ফুর্তিতে কখনো প্রচারিত হয়নি এবং ভবিষ্যতেও কখনো হবে না। সুতরাং এই সিডিটি যদি আপনি আপনার সংগ্রহে রাখতে চান, এবং আপনারা অনেকেই বলেন যে আমরা ইন্টারনেট থেকে যেগুলো পাই সেগুলো সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, সেক্ষেত্রে আপনাকে আর কোনো সমস্যা পড়তে হবে না। এই সিডিটা আপনাকে কোনো বাড়তি এই জন্য কোনো কিছু করতে হবে না। বই কিনলে আপনি সিডিটা পেয়ে যাচ্ছেন, এবং এই সিডিটা নিয়ে আপনি ইচ্ছা মতন আপনি একটা কপি রেখে দিতে পারবেন, যে এপিসোডটি শুধুমাত্র আপনার জন্য। সো কালকে চলে আসুন বিকেল 3টার পরে যে কোনো সময় বইমেলায়, এবং দেখা হবে আমার সাথে, দেখা হবে ভূত এফএমের আরো সবার সাথে, এবং কথা হবে সেই সাথে বই নিয়ে কথা হবে, ভূত এফএম নিয়ে কথা হবে। কালকে বইমেলা কেউ মিস করবেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে বড় খবর ছিল। সুতরাং এবার দেখা করার সুযোগটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের অনেকে এসএমএস করছেন। মোহাম্মদ সিয়াম আজিমপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে প্রথম ঘটনা তার কাছে ভালো লেগেছে। শামীম আমাদের এসএমএস করেছেন এবং তিনি আজকে একা ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন। এমডি দোয়েল হাসান আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে স্বপ্ন এপিসোডটা কখন শুরু হবে। স্বপ্নের যে সমস্ত ঘটনা আমরা চেয়েছিলাম, স্বপ্ন নিয়ে খুব বেশি কেউ আমাদের কাছে লেখেননি এখনো পর্যন্ত। তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এবং আপনারা যদি আমাদের কাছে ঘটনা পাঠান, যেহেতু আমরা বানিয়ে বলতে পারি না, আপনাদের পাঠানো ঘটনা নিয়ে আমাদের চলতে হয়, সুতরাং আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে স্বপ্ন নিয়েই শুধু ঘটনা পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই ঘটনাগুলো প্রচার করব। আমাদেরকে কনক জামালপুর থেকে এসএমএস করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে জামালপুর থেকে আমরা বই দুটো কিভাবে পেতে পারি। খুবই সহজ, আমরা সেটা আপনাদের খুব দ্রুতই জানিয়ে দিব যে কিভাবে আপনি জামালপুরের কোন জায়গা থেকে বইটা কালেক্ট করতে হবে। আমরা খুব দ্রুত জানিয়ে দিব, আপনারা জাস্ট আমাদের সাথে থাকেন, এবং আমরা একে একে জানিয়ে দেব যে কোন জায়গায় কোন স্টলে বা কোন দোকানে আমাদের বইগুলো পাওয়া যাবে। খুব দ্রুত জানিয়ে দেবো, আমাদের একটু সময় দরকার। চাঁদনি আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে অনেক ভয় লাগছে, আমি রুমের লাইট অফ করে দিয়ে এবং রুমের লাইট বন্ধ করে দিয়ে শুনছি। শাহিন আমাদের এসএমএস করেছেন বেনাপোল থেকে, এবং তিনি লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনিকা আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন সোহেল হাতিরপুল থেকে, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে তার কাছে আজকের এপিসোডটি। নাজমুল এবং তাজমুল আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা খুবই ভয়ের ছিল। পাইকগাছা থেকে আমাদের এসএমএসটি পাঠিয়েছেন তিনি। তুর্য মিরপুর থেকে এসএমএস করেছেন তিনি। আচ্ছা, সিএম জনি আহমেদ আমাদের এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো একজন শামীম বোর্ড বাজার থেকে, এবং ফার্স্ট ঘটনাটা তিনি অনেক ভয় পেয়েছেন সেটা জানিয়েছেন। জুয়েল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে হিয়া, অনা, সুইটি, অধরা ময়মনসিং থেকে।
এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন ইসলাম পলাশ নরসিংদী থেকে আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন নিশান মতিঝিল থেকে, তন্ময় ঢাকা থেকে SMS করেছেন, আবরার আমাদেরকে হাজারিবাগ থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে বেনো এবং আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও নোভা, এবং তিনি ভূত এফএমের রেগুলার লিসনার, বাট কখনো লাইট অফ করে শোনা হয় না, আজকে ট্রাই করে ফেলতে পারেন। কিন্তু স্বপন ডিএমসিএইচ থেকে SMS করেছেন এবং তার কাছে বেশ ভয় লাগছে সেটাই তিনি জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন আনন্দ মোহাম্মদপুর থেকে, কালকে এক্সাম কিন্তু মিস করতে ইচ্ছে করছে না। না ভাই, আজকে মিস করে ফেলতে হবে। আজ কালকে এক্সাম দিয়ে ভূত আপনি সরাসরি মেলায় চলে আসেন, মেলায় আপনার সাথে দেখা হবে। এস যে শাহাতাব আমাদের SMS করেছেন আমাদেরকে স্বপন, এছাড়াও আমাদেরকে আরিফা SMS করেছেন আমাদেরকে হাফিজুল, SMS করেছেন মামুন, SMS করেছেন আমাদেরকে এছাড়াও আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো একবার জানিয়ে দিচ্ছি, কালকে 22 ফেব্রুয়ারি শনিবার বেলা 3টার সময় আমরা একটা প্ল্যান করেছি। 3টা থেকে 4টার মধ্যে যে কোনো একটা সময়ে আমরা কিন্তু নজরুল মঞ্চে আমাদের দুটো বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করব। এবং আরো একবার জানিয়ে দিচ্ছি, বর্ষা দুপুরের স্টলে কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সবার। সো অবশ্যই যারা আগ্রহী তারা চলে আসবেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। এর মাঝখানের সময়টুকুতে অবশ্যই আমাদের সাথে থাকবেন সেটাই আশা করব। আর বিরতির পরে আসছি নতুন অতিথি নিয়ে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। 21 এলেই কে 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 হয় ভূত এফএম। ফিরে এলাম আবার, আমি রাসেল। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 12টা বেজে 29 আর চলছে ভূত এফএম। এবং আমাদের অতিথিরা আজকে রয়েছেন। কালকে যারা সিডি কালেক্ট করবেন তাদেরকে আমারও খুব বলতে ইচ্ছে করছে যে এই কপিটা কিন্তু পুরোপুরি আপনার জন্য, সুতরাং এই কপিটি আপনার কাছেই রাখবেন। এবং এটা নিয়ে অনেক 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 রকমের অভিজ্ঞতা হয়েছে আমাদের, খুব মজার অভিজ্ঞতা, যেটা আসলে খুব কি বলবো যে ভালো সেই সময় মনে হয়নি, কারণ আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমরা বের করতে চেয়েছিলাম এবং অনেকেই আসতে পারেননি রেকর্ড দেওয়ার জন্য। তারপরে যে সমস্ত বই বের করার সময় আমাদের বেশ কিছু ঘটনা রয়েছে এবং ক্রমাগত কিছু ঘটনা ঘটেছিল, ক্রমাগত কিছু মানুষ খুব অদ্ভুত টাইপের সমস্যার মুখে পড়েছিলেন। এবং সেই সাথে যিনি আমাদের পুরো দায়িত্বে ছিলেন সিডির, বিশেষ করে যিনি সাউন্ড নিয়েছেন এবং যিনি ছিলেন আমাদের শাকের ভাই, যেদিন রেকর্ডিং ছিল সেই দিনও তার সাথে একটা অদ্ভুত টাইপের ঘটনা ঘটে গেছে। তো আমাদের প্রত্যেকের সাথেই কিছু কিছু ঝামেলা হয়েছে। সেই ঝামেলাগুলো না হয় বইমেলার জন্যই থাক, আপনারা আসলে হয়তো তখন কথা বলা যাবে সে বিষয় নিয়ে। এখন সবাইকে বলতে চাচ্ছি না, যাদের যাদের সিডি তাদেরকে বলা যেতে পারে। ওকে ফাইন। আমরা সিডির মধ্যেও কিন্তু কিছু বলা আছে কিছু ব্যাপার, এবং সেই সিডিতে যে মানুষগুলো রয়েছে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো সবচাইতে বেশি জনপ্রিয় এবং সবচাইতে বেশি যে ঘটনাটি জনপ্রিয় হয়েছে সেই ঘটনাটি জুজু স্টোরি। সুতরাং তাকেও আপনারা কিন্তু সিডিতে পেয়ে যাবেন। আমরা কোনো এপিসোডে আর কখনো জুজুর ঘটনাটি যিনি বলেছিলেন কৌশিক দা, আমরা তাকে নিয়ে আসিনি, বাট আমরা যখন সিডি রেকর্ডিং ছিল সেই সময় আমরা তাকে নিয়ে এসেছি এবং আমরা ঠিক করে রেখেছিলাম যে এই এপিসোডটি আর কখনো কোনোদিন রেডিও ফুর্তিতে শোনা যাবে না। যাই হোক, আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofoorti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো সরাসরি আপনারা লিখে না পাঠিয়ে সরাসরি রেকর্ড করে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হাদি, ধানমন্ডি থেকে। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি গাজীপুরের কোন একটা জায়গার, তো জায়গাটার নাম স্পেসিফিকলি বলতে চাচ্ছি না আমি। তো আমি মূলত আর্কিটেকচার স্টুডেন্ট। তো একটা ট্রেনিং পারপাজে আমি এখানে 4 মাস 19 দিন ছিলাম। তো আগে যে জায়গাটা একটু বর্ণনা দেই। বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং
এবং যেই জায়গাটাতে বিল্ডিংটা বানানো হয়েছে আগে শোনা যায় যে আগে ওই জায়গাটাতে শ্মশান ছিল আর কি। তো ওখানে মোটামুটি আমরা ছিলাম অনেকেই, স্টুডেন্ট সবাই ট্রেনিং পারপাজে গিয়েছিলেন। তো আমি ছিলাম মূলত 3 তলায়। তো ঘটনাটা রাতের ঘটনা, যথারীতি খেয়ে দিয়ে ওই দিন রাতেও ঘুমোতে গিয়েছি। প্রচন্ড শীত ছিল তখন এবং ওদিকে শীতটা একটু বেশিই পড়ে। তো যথারীতি রাতের বেলা আমি ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা টাচে আমার ঘুম ভেঙে যায় এবং রুমে আমরা, বলে রাখা ভালো যে আমরা ঘুমোতাম 8 জন এক রুমে, প্রতি রুমে 8 জন করে খাট ছিল এবং প্রতি খাটের মাঝখানে মিনিমাম 4 হাত 5 হাত ডিস্টেন্স ছিল। তো অন্ধকার, আমি পায়ে টাচ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি উঠে সাথে সাথে কম্বল থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে কে আমার পায়ে টাচ করলো। তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। বেড সুইচ ছিল, বেড সুইচ প্রেস করে লাইটটা অন করলাম। অন করে দেখলাম কেউ নেই। ঘুমের ঘোরে আসলে অতটা খেয়ালও করা হয়নি এবং আমি ওই টাইপের কিছু চিন্তাও করি নাই যে এটা প্যারানর্মাল কিছু একটা বা অন্য কিছু। আমি নর্মালি আমার পাশের বেডে যে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম এরকম আমার পায়ে টাচ করলো কে? ও বলতেছে না, ও তো ঘুমোচ্ছে আর কি, সে অঘরে ঘুমোচ্ছে। এবং ভালো করে দেখলাম যে সবাই মোটামুটি অঘরে ঘুমোচ্ছে, কেউই আসলে পায়ে টাচ করা বা এরকম কাজ করার মতো পরিস্থিতিতে নেই আর কি, সবাই ঘুমোচ্ছে। আমি বের হয়ে আবার করিডোরটা একটু দেখলাম যে কেউ টাচ করে আবার করিডোরে গিয়ে দাঁড়ায় থাকলো কিনা দুষ্টুমি করে। দেখলাম যে না, আসলে কেউই নেই, কমপ্লিটলি সবাই ঘুমোচ্ছিল আর কি। তো আবার আমি বেডে আসলাম, হয়তো বা ভাবলাম আমার হয়তো বা স্বপ্ন দেখেছি বা আমি ভুল কিছু চিন্তা করছি। আবার বেডে আসলাম, এসে যথারীতি দেখলাম টাইম তখন 2:35 বাজে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু একটু চিন্তা হচ্ছিল যে কি হলো ব্যাপারটা। তো ঘুমানোর চেষ্টা করলাম কম্বলের নিচে। আবার আমি, আমার অভ্যাস হচ্ছে মাথাটাও একদম কম্বল দিয়ে ঢেকে তারপরে ঘুমাই, এটা ছোটবেলা থেকে অভ্যাস আমার। তো হঠাৎ আমার যখন একটু ঝিমুনি ভাব চলে এসেছে তখন আবার আমি পায়ে টাচ পেলাম এবং টাচটা এরকম যে মানে আমার কম্বলের উপর দিয়ে আমার পায়ে কেউ 2বার টাচ করছে, মানে হয়তো বা কেউ আমাকে ডাকছে, এই টাইপের কিছু একটা। তা আমি এবার আর সাথে সাথে বের হই নাই কম্বল থেকে। আমি ওয়েট করতেছিলাম যে আরেকবার টাচ করবে, কেউ দুষ্টামি করলে তো আরেকবার টাচ করবে, রেসপন্স না দেখে আরেকবার টাচ করলে তখন দেখবো যে কে এটা। তখন আমার মাথায় আসলে অন্য কোনো চিন্তা ভাবনা আসে নাই। এরপরে রাসেল ভাই ঠিক 45 মিনিট অথবা 45 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আমার পায়ে আবার সেম 2বার টাচ হলো এবং এবার আমি সাথে সাথে কম্বল থেকে বের হয়ে গেছি লাফ দিয়ে। বের হয়ে বেড সুইচ হাতের কাছেই ছিল, একদম সাথে সাথে লাইট অন করছি। ইট ওয়াজ জাস্ট লাইক 5-6 সেকেন্ড বা 3-4 সেকেন্ড এবং আই ওয়াজ কমপ্লিটলি শকড। যেখানে আসলে কেউই ছিল না, একদম কেউ নেই, টোটাল রুমে সবাই ঘুমোচ্ছে, মানে কোনো কিছু চিহ্ন নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম তখন রাসেল ভাই। আমি আসলে চিন্তা করতে পারছিলাম না যেটা কি হলো আসলে আমার সাথে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম যে কি হলো ব্যাপারটা। ভালোভাবে চিন্তা করে দেখলাম যে না, আসলে আমার পাশের যে খাট, ওই খাটে গিয়ে মশারি খুলে ভিতরে ঢুকে শুতে গেলেও এটা বোঝা যাবে, কোনো না কোনো চিহ্ন অ্যাটলিস্ট পাওয়া যাবে। বাট আসলে মানে আমি বুঝে উঠতে পারতেছিলাম না আসলে কি হয়েছে। এরপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি আবার ওখানে আমাদের ওখানে নিয়ম ছিল যে আসলে ঘুমানোর টাইমে লাইট জ্বালিয়ে রাখা যাবে না। আমি বাধ্য হয়ে লাইট বন্ধ করে আবার কম্বলের নিচে ঢুকে চুপচাপ শুয়ে রইলাম। এবং তখন আমার ওইখানে যে প্রচলিত ঘটনাগুলো, কিছু ঘটনা প্রচলিত ছিল, ওই সব ঘটনাগুলো আমার মনে হতে লাগলো, বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি সেগুলি মনে হতে লাগলো এবং আমার ভয় জেগে বসলো আমাকে। এবং এক পর্যায়ে ভয় পেয়ে আমি ওখানে কম্বলের নিচে ভয় পেয়ে চুপচাপ শুয়েছিলাম। কতক্ষণ হয়েছে জানি না মাঝখানে। এরপরে আমি হঠাৎ শুনলাম আমার চারপাশে কেউ হাঁটছে এবং এই হাঁটাটা আমাদের মতো নর্মাল কোনো মানুষের হাঁটা হতে পারে না, খুবই খুবই হেলদি টাইপের কারো হাঁটা। এবং হাঁটার আওয়াজটা হচ্ছিল থপ 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 করে, মানে হেলদি কেউ যদি, একদম অনেক হেলদি কেউ যদি পা দিয়ে মেঝেতে আঘাত করে এই টাইপের আওয়াজ। এবং আমার খাটটা দেয়ালের সাথে লাগানো ছিল একদম। তো আমি আওয়াজ পাচ্ছিলাম কেউ একজন আমার খাটের চারপাশে ঘুরছে, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না, পিছনের দিকে তো দেয়ালের ওখান দিয়ে তো ঘোরা আসলে সম্ভব না।
আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং ভয়ে আমি আর কম্বল থেকে বের হতে পারলাম না। ওয়েট করতে থাকলাম যে শব্দ আসলে কখন থামে বা শব্দ থেমে যাবে, তারপর আমি বের হব। কিন্তু শব্দ থামছে না। এক পর্যায়ে আমি হাত দিয়ে হাতরে বেড সুইচটা নিয়ে লাইটটা অন করলাম, যে হয়তোবা লাইট অন করলে চলে যাবে বা এই টাইপের কিছু একটা। কিন্তু লাইট অন করার পরেও আওয়াজ চলতেছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং এটা একটা মানে খুবই খারাপ পরিস্থিতির ভিতরে পড়ে গেলাম। আসলে বলে বোঝানো যাবে না পরিস্থিতি কিরকম ছিল। তো এরপরে আমি অনেক সাহস করে কম্বল থেকে উঠে বেরোয় বসলাম এবং বসার সাথে সাথে আওয়াজটা কমপ্লিটলি গায়েব হয়ে গেল। কিচ্ছু ছিল না, এখানে কোনো আওয়াজ নাই, সব বন্ধ। আমি মনে করলাম যে আমি হয়তোবা হ্যালুসিনেট করছি। এই জন্য আমি করলাম কি, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হাত মুখে পানি দিলাম। তো রুমের লাইটটা জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম। তো ওয়াশরুম থেকে বেরোয়ার একদম সাথে সাথে আমি দেখলাম কেউ একজন আমার খাটের পাশ থেকে দরজা দিয়ে বেরোয় গেল, সাই করে একদম মুহূর্তের মধ্যে বেরোয় গেছে। কালো কালো কিছু একটা দেখলাম আর কি, আমি চলে গেছে। তা আমি দৌড়ে পিছন পিছন বের হয়েছি। আমি চিন্তা করছি কেউ হয়তো বা আসলেই ফাইজলামি করতেছিল, সে বেরোয় চলে গেল মাত্র। তা আমি জাস্ট বেরোলাম, বেরোয় দেখলাম একটা মানুষ আকৃতির মতোই, মানুষেরই হাইট হবে, নর্মাল একটা মানুষের হাইট হবে, সে কালো চাদর দিয়ে সম্পূর্ণ মোড়ানো, একদম পা থেকে মাথা পর্যন্ত। করিডোরের আলোতে দেখা যাচ্ছিল, করিডোরের লাইটের আলোতে, যে সে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এবং করিডোরটা ছিল প্রায় আপনার 25 থেকে 30 ফিট লম্বা বা আরো বেশি হতে পারে, আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না। বাট সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে মাথা নিচু করে মাথা নাড়ছে। আমরা না বলার সময় যেরকম মাথা নাড়ি, ওই টাইপের সে নিচের দিকে তাকিয়ে একদম নিচের দিকে মাথা করে সে মাথা নাড়ছে। এবং ওই করিডোরের শেষ মাথায় এত কম সময়ে আসলে কোনো কিছুর পক্ষে যাওয়া সম্ভব কিনা আমার আসলে আইডিয়া নেই। তা আমি আর সামনে আগানোর সাহস পেলাম না। আমি সাথে সাথে নিচে চলে গেলাম আমাদের ট্রেনারের রুমে। ট্রেনারকে ব্যাপারটা বললাম, উনি আমার সাথে উপরে আসলেন লাইট নিয়ে, খুঁজলেন চারদিকে, সব জায়গায় খুঁজলাম, বাথরুম, রুম, সব জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। কোথাও সবাই ঘুমোচ্ছে, কেউ কোথাও কারো কোনো সাইন নেই এরকম কারো কোনো, এবং সবাই ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছে। তো রাসেল ভাই, এরপরে ওখানে আরো ছোটখাটো কিছু ঘটনা ঘটে, কিন্তু এরপরে ওইখানে আমি ট্রেনিংটাও কমপ্লিট করতে পারিনি, 4 মাস 19 দিনের মাথায় চলে আসি। তো রাসেল ভাই, আসলে এর কোনো লজিক আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। আর এরপরে এরকম কিছু আমার সাথে আর ঘটেও নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়েছি অলরেডি, সেই SMS গুলো আমরা পড়তে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ডালি SMS করেছেন আজিমপুর থেকে, এবং তিনি বলছেন যে আচ্ছা, আমার ভয় লাগে কিনা এটা জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, অবশ্যই, অফকোর্স আমি ভয় পাই। এবং তিনি বলেছেন যে কেমন আছো, নিশ্চয়ই ভালো। আমরা সবাই এটা শুনছি। এবং আচ্ছা, ইউ আমার একটা SMS ও পড়ো না। আচ্ছা, ইউ আমার একটা SMS, আচ্ছা মানে আমি আপনার একটা SMS ও পড়ি না, এটা মিন করছেন আর কি। ওকে, আজকে আচ্ছা, আজকে না পড়লে তিনি SMS দিবেন না। আমি খুবই লাকি যে সবাই যারা এখানে SMS পাঠান, অনেকের SMS পড়া হয় না, কিন্তু সবাই যদি এই একই SMS করতো তাহলে আমাকে খুব বিপদে পড়তে হতো, বাট সবাই সেটা করেন না। আমি আপনার SMSটা পড়ে ফেললাম। হয়তো আরো অনেকের SMS এই মুহূর্তে আসছে এবং সেটা আমি মিস করে গেলাম, কিন্তু তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। অয়ন আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলেছেন তার SMSটা পড়তে আগে কখনো পড়িনি, এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অসম ছিল, এবং তিনি খুলনায় আছেন। তো সিডিটা তিনি কিভাবে পাবেন সেটা তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, সিডিটা কিন্তু বইয়ের সাথে থাকছে। আমাদেরকে মাহবুব সাভার থেকে লিখেছেন যে ভাই, আমি একজন সিকিউরিটি এবং অফিস বন্ধ। আমি নাইট ডিউটি করছি এবং ভূত FM শুনছি, আর আমাকে আবার ভয় লাগছে। ভাই, আপনার তো ভয় লাগলে চলবে না, আপনি আছেন বলেই সবাই শান্তি মতন ঘুমোতে পারছে। তো আপনি যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু অন্য সবার অবস্থা খুব ঘুম হারাম হয়ে যাবে। অলি আমাদের সোনারগাঁ থেকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে যে ভাই, গতকাল 13 নম্বর অশুভ সংকেত বইটা আমি কিনেছি, এবং বইয়ের সবগুলো ঘটনা নিয়ে একটা এপিসোড করা যায় কিনা এই প্রস্তাব তিনি রেখেছেন। আমি জানিয়ে দিলাম আমাদের কর্তৃপক্ষকে, এবং আশা করছি যে আমরা এরকম একটা প্ল্যান করতেই পারি, দেখা যাক কি হয়। আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। সজীব আমাদের SMS করেছেন, যারা এতক্ষণ ধরে শুনছিলেন এই বইয়ের কথাগুলো এবং বুঝতে পারছেন না তাদেরকে বলি
যে ভূত এফএম থেকে দুটো বই প্রকাশ করা হয়েছে এই বছরে, এবং সব গল্পগুলো যে ঘটনাগুলো সেই বইয়ে স্থান পেয়েছে সেগুলো সবই আমাদের অতিথিরা 2013 সালে যেগুলো রেডিও ফুর্তিতে এসে শেয়ার করেছেন, তার মধ্যে থেকে সবচাইতে সেরা ঘটনাগুলো সেখানে স্থান পেয়েছে। তো আপনি এই বইটা কালেক্ট করতে পারেন 359 নম্বর স্টল বর্ষা দুপুর, এবং বর্ষা দুপুরে 359 নম্বর স্টলে গিয়েই আপনি বইমেলা থেকে এই বইটা কালেক্ট করে ফেলতে পারেন। এবং আমরা কিন্তু এই বই দুটোর নাম বলে দেই। বই দুটোর নাম হচ্ছে, একটা 13 নম্বর অশুভ সংকেত এবং আরেকটি হচ্ছে ভয়ের কবচ। তো এই দুটো বই আপনি পেতে পারেন সরাসরি বইমেলায় গিয়ে, এবং এই বই দুটোর সাথে থাকছে একটা আকর্ষণীয় সিডি, যে সিডিতে যে এপিসোডটি রয়েছে সেই এপিসোডটি কোথাও কখনো কোনোদিন প্রকাশ করা হয়নি, এবং রেডিও ফুর্তিতে কখনো প্রকাশিত হবেও না। রেডিও ফুর্তিতে কোনোদিন এই এপিসোডটি যাবে না, এবং মানে আগে কখনো বাজেনি এখন এবং ভবিষ্যতেও বাজবে না। আর এখানে রয়েছে আপনাদের স্পেশাল মানুষরা কালকে ভূত এফএম এর এই বই দুটো পেতে, এবং এই বই দুটোর যদি প্রকাশনা উৎসবে, মানে এই বই দুটোর আপনি যদি মানে মোড়ক উন্মোচনে যদি আপনি থাকতে চান, তাহলে চলে আসুন বইমেলায় 3টার সময়। আমি সহ আরো ভূত এফএম এর সবাই, আমি মাসুম তো থাকবই, আরো অনেকেই থাকবেন, সুতরাং সবার সাথে দেখা হবে, কথা হবে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন সাব্বির খুলনা থেকে, এছাড়াও পিয়াস আমাদের এসএমএস করেছেন জামালপুর থেকে, আমাদেরকে টাইম খুলনা থেকে এসএমএস করেছেন আমাদেরকে ভূত অ্যানি, এবং এসএমএস করেছেন আমাদেরকে সাকিব রাজশাহী থেকে, সাকিব এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস আচ্ছা তিনি বলেছেন যে রাজশাহী থেকে তিনি ঘটনা কালেক্ট করবেন কিনা। অফকোর্স করবেন, আপনি যদি পারেন তাহলে তো এটা মানে বলার অপেক্ষা রাখে না। আমরা তো চাই সবসময় যে ঘটনা কালেক্ট করে আমাদের পাঠান। তামান্না আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন রাজশাহীতে কিভাবে বইগুলো পাবো। তা বইগুলো এটা আমি একটু আগে উত্তর দিয়েছি, তারপর আরো একবার বলছি যে বইগুলো এবং সিডিটা কিভাবে পাবেন সেটা আমরা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দিব। আপনারা ভূত এফএম এর মাধ্যমে জানবেন আমাদের ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে, সুতরাং চিন্তার কোনো কারণে লিখুন। আমাদের এসএমএস করেছেন লাইট বন্ধ করে, ভয়ে শরীর তার কাঁপছে, এটা তিনি লিখেছেন। আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি স্পেস লিখেছেন। আচ্ছা, আপনার নাম লেখার পর স্পেস মানে কি, আপনি স্পেস বারটা টিপলেই কিন্তু হবে, মানে স্পেস টাইপ করা লাগবে না আর কি। তো যাই হোক, আমাদেরকে এসএমএস করেছেন নাজমুল পিরোজপুর থেকে, এছাড়াও সাইদ আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম অসম। রাতুল হাসান আমাদের এসএমএস করেছেন আমাদের সাদাব সেগুন বাগিচা থেকে। আমাদেরকে কানিজ এসএমএস করেছেন, কানিজ টুম্পা শোভা, তারা খুব ভয় পাচ্ছেন সেটা জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন তানভীর নরসিংদী থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুহা ঢাকা থেকে, এবং তিনি প্রথম স্টোরিটা বেশি পছন্দ করেছেন, এবং তিনি কিছু ঘটনা আমাদের পাঠাবেন ভূত এফএম @radiofurti.fm, এটা মনে রাখতে হবে, BHWTFM @RADIOFORTI.FM, এখানে পাঠিয়ে দেবেন। এবং আমাদের কিন্তু যে বিভিন্ন আপনি ইন্টারনেটে সার্চ দিলেই আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন কিন্তু, সুতরাং এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। অনেকে স্পেলিং নিয়ে হয়তো চিন্তা করেন, অনেকে আমাদের লেখেন যে অনেকদিন ধরে ঘটনা পাঠাচ্ছি যাচ্ছে না, স্পেলিংটা নিয়ে অনেক ঝামেলা। এটা কিন্তু আপনি ইন্টারনেটেও পাবেন, মানে জাস্ট গুগলকে জিজ্ঞেস করলেই হবে আর কি। আমাদেরকে এহতেসাম এসএমএস করেছেন আমাদেরকে সালমান এসএমএস করেছেন জিহাদ, এছাড়াও সুমি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে হেমায়েত, আমাদের এছাড়াও ইসরাত এসএমএস করেছেন বরিশাল থেকে, রিফাত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অভিষেক সিলেট থেকে, সোহাগ আমাদের এসএমএস করেছেন, সিয়াম এসএমএস করেছেন ইথিকা, এছাড়াও ঢাকা থেকে পূজা আমাদের এসএমএস করেছেন, আনিশা মগবাজার থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো সিফাত, আরো অনেকে, নীরব মৃধা এসএমএস করেছেন আমাদেরকে, সাদ্দাম সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমার, এবং বিরতির পরে আবার ফিরে আসছি, খুবই ছোট বিরতি, ফিরে আসছি এখনই। সো আমার সঙ্গে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। 52 ভাষা শহীদ কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানাই তোমাদের। তোমরা সেদিন রক্ত দিয়েছিলে বলেই আমার নামটা বাংলায়, আমার নাম ফুর্তি। ফুর্তি প্রকৃতির হাজারো রং, যে রং দেখি প্রজাপতির ডানায়। শিশুরা ভালোবাসে প্রজাপতির সে রং, আর এই শিশু সহ আমাদের সকলের জন্য বার্জার করে তুলতে চায় বাসযোগ্য এক রঙিন ভুবন, নিজের একটি বাড়ি যার মূল প্রেরণা প্রকৃতি। বার্জার আমাদের স্বপ্নের বাড়িটি রাঙিয়ে আসছে পরিবেশের জন্য নিরাপদ সীসামুক্ত রং দিয়ে। বার্জার পেইন্টস, সীসামুক্ত তাই পরিবেশ বান্ধব। আরজু,
আজকে বাসায় রং করা শুরু হবে? হ্যাঁ মা, দেখো না দেয়ালের কি অবস্থা। তোদের রুম রং করালে কর, আমারটার দরকার নেই। কেন মা? রঙের গন্ধ আমি একেবারে সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। রঙের গন্ধে কোনো কষ্ট হবে না। ঘরের ভেতরে রং করতে ব্যবহার করুন সম্পূর্ণ গন্ধহীন বার্জার ব্রিথ ইজি, বাংলাদেশের একমাত্র রং যাতে নেই কোনো ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস বা VOC, তাই স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব বার্জার ব্রিথ ইজি। Healthy paint for your home. ঘন কালো প্রাণশক্তিতে ভরপুর চুল পেতে চাই ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল। একমাত্র এটাই আছে আমলা ছাড়াও জবা, বাদাম, অ্যালোভেরা নির্যাসের গুণ, যা চুল পড়া বন্ধ করে, চুলে আনে প্রাণের ছোঁয়া। সুন্দর চুলের জন্য বেছে নাও ইমামি আমলা প্লাস হেয়ার অয়েল, কারণ এখন সময় এগিয়ে যাবার। 21 মানেই ইতিহাস, প্রতিটি বর্ণ লাল। 21 মানেই মাতৃভাষা, বিশ্ব সমান্তরাল। রেডিও ফুর্তি 88.0 FM। শুনছেন রেডিও ফুর্তি, দেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM। কে হয়? FM। ঘড়িতে সময় রাত 12:48। আমি রাস্তেল আছি, সাথে সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার 21শে ফেব্রুয়ারি, যদিও আজকে 22 তারিখ পড়ে গেছে, কিন্তু সেই আমেজটা এখন রয়ে গেছে এবং আমরা শুরু করেছিলাম যেহেতু 21 তারিখেই। সো অমর 21শে ফেব্রুয়ারির অভিনন্দন, শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, এবং আমাদের চরম অহংকারের দিন 1952 সালে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অর্জন করেছিল, রক্ষা করেছিল মাতৃভাষার গৌরব, তাদের প্রতি আরো একবার শ্রদ্ধা জানাচ্ছি বিনম্রভাবে। এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে 21শে ফেব্রুয়ারি এই তারিখটি থাকবে, ততদিন পর্যন্ত মানুষ ফিরে যাবে তার শিকড়ের কাছে, মানুষ ফিরে যাবে তার ভাষার কাছে এবং নিজেকে উপলব্ধি করার সুযোগ পাবে বারবার। সো আমরা আসলেই এই দিনটি আমাদের চরম অহংকারের একটি দিন, এবং এখন 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের নয়, 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বের সব ভাষাভাষী মানুষের। আমরা চলে যাচ্ছি আরো একটা ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম ঘটনাটি তার অনেক বেশি প্রশংসিত হয়েছে। দেখা যাক দ্বিতীয় ঘটনাটি কেমন হয়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। হাই লিসনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমার সেকেন্ড যে স্টোরিটা, এটা আমাকে শেয়ার করেছে নুরুল ইসলাম আঙ্কেল। তো ঘটনাটি আমাদের পুরনো ঢাকার আজিমপুর গোরস্থানকে নিয়ে। তো আমি ঘটনাটা বলার আগে বলে রাখি, তো ওই আজিমপুর কবরস্থানের যারা পুরাতন স্টাফ যারা রয়েছেন, তারা অবশ্যই যার সাথে ঘটনাটা ঘটেছে আমি যেটা বলবো তাকে অবশ্যই সবাই চিনেন। তো তার নাম হচ্ছে সোনা মিয়া। তো রাসেল ভাই, আমি সরাসরি সোনা মিয়ার ঘটনায় চলে যাই। তো ওনার পেশাটা ছিল এরকম যে অনেক সময় দেখা যেত যে অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর গোসল করানোর লোকজনের ব্যবস্থা করতে পারতেন না, বা অনেক মেডিকেল কেসের বিভিন্ন লাশ আসতো কবরস্থানে, তো তাদেরকে আমাদের আজিমপুর কবরস্থানের ভিতরেই গোসল করানো হতো। আমাদের এখনকার যে স্ট্রাকচারটা রয়েছে, যেখানে জানাজা ঘরটা আছে তার পাশেই, তার যাওয়ার সময় কবরস্থানে ঢোকার পর হাতের ডান দিকেই পড়ে সেই লাশ গোসল করার স্থানটা, এবং বাম দিকে হচ্ছে জানাজার স্থান। তো সোনা মিয়া যিনি, উনি পেশায় লাশ গোসল করাতেন কবরস্থানের ভিতরে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় ছিলেন। তো একদিন বিকেলের একটু পরে হবে, ঠিক সন্ধ্যার আগের ঘটনা, উনি আমাদের কবরস্থানে ঢোকার সময় হাতের বাম দিকে একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সাইনবোর্ড লেখানো হয়, বিভিন্ন কবরস্থানের বিভিন্ন কবরের নেম প্লেট যেখানে লেখা হয়, তার পাশে পানের দোকান ছিল। তো উনি সেখানে বসে পান খাচ্ছিলেন। উনি বসে বসে পান খাচ্ছিলেন। তো এই সময় দুজন লোক আসে তার কাছে। তো এসে বলে যে এরকম তাদের একটা লাশ রয়েছে যেটাকে গোসল করানো হবে, এবং তারা সেটা তাদের এলাকায় গোসল করতে পারেনি। তো এটা বলার পর ওই সোনা মিয়াকে বলার পর সোনা মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের লাশ কোথায় রাখছেন? তখন উনি বলে যে জানাজার স্থানের পাশেই, লাশ যেখানে গোসল করে সেই রুমটার পাশে রাখা হয়েছে। তো উনি বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি আসতেছি। তো উনি ওইখানে থেকে কিছুক্ষণ পর সেখানে চলে যান। তো উনি লাশ যখন গোসল করতেন, তো ওনার সাথে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকেন। তো সেদিন কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো বসে অলস সময় কাটাছিলেন, তখন ওনারা আসে। তো ওনারা আসার পর যখন ওনাকে বলে লাশটা গোসল করতে হবে, তো উনি ওই রুমটাই ঢুকেন। তো রুমটার বর্ণনা আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে জানাজা ঘরের পাশের ডান পাশের ঘরটি হচ্ছে লাশ গোসল করে ওই রুমটার মধ্যে। তো রুমটা মোটামুটি বড়, এবং পাশে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা আছে যেখানে লাশের যে জামা কাপড় পরা থাকে সেগুলো ফেলা হয়। তো সেই জায়গা নিয়ে বিভিন্ন প্রচলিত বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পরে কখনো আসলে আবার শেয়ার করা যাবে। তো তখন যখন উনি সেই রুমটার ভিতরে ঢুকেন, তো রুমটার ভিতরে ঢুকার পর রাসেল ভাই গোসল করার সময় বেশ কিছু নিয়ম কানুন থাকে। তো উনি রুমের মধ্যে আগুনবাতি জ্বালান।
তো জ্বালিয়ে উনি লাশটাকে যখন গোসল করায় তো তখন সাবান গুলিয়ে একটা পানি করা হয়, তো সে পানিটা দিয়ে লাশটাকে গোসল করানো হয়। কয়েক বালতি পানি থাকে। তো উনি সাবান গোলাচ্ছিলেন, তো একটা পর্যায়ে ওনার হাত থেকে সাবানটা নিচে পড়ে যায়। তো সাবানটা নিচে পড়ে যাওয়ার পর উনি যখন সাবানটা মানে কুড়িয়ে নিয়ে আসেন, তো এর মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো লাশটা উপর করে শোয়ানো ছিল। একটা মানুষ নর্মালি খাটে শুলে যেরকম একটা লাশকে যেভাবে রাখা হয় খাটের মধ্যে, ওইভাবেই রাখা ছিল লাশটাকে। তো উনি যখন সাবানটা হাতে নিয়ে আবার পিছনের দিকে ফিরে তাকালেন, তো রাসেল ভাই উনি যেটা দেখেন, যেটা দেখে উনি সম্পূর্ণ থান্ডার হয়ে যান। ওনার এত বছরের পেশাগত জীবনে যেটা ওনার সাথে কখনো ঘটেনি এরকম কোনো কিছু। উনি দেখেন যে লাশটা খাটের মধ্যে মানে বসে আছে, শোয়া থেকে উঠে বসলে যেরকম দেখায় সেরকম হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে রাসেল ভাই, উনি খুবই সাহসী মানুষ, যেহেতু উনি লাশ গোসল করেন, ওনার এমনিতে অনেক সাহস ছিল, কিন্তু উনি খুবই ভয় পেয়ে যান। কিন্তু উনি ভয়টা প্রকাশ করতেছিলেন না। তো সাডেনলি ওই সময় কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই রুমের মধ্যেই এই পাশে একটা জায়গায় মোমবাতি এবং ম্যাচ ট্যাচ এগুলো রাখার স্থান ছিল। তো উনি এটা দেখার পর যখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, তিনি তার হাতে তার কাছে একটা ম্যাচ ছিল। তো তিনি ওই ম্যাচটা জ্বালিয়ে যখন মোমবাতিটা ধরিয়ে তার সামনে নিয়ে আসেন, তো রাসেল ভাই উনি তখন যেটা দেখেন সেটা হচ্ছে লাশটা যে একটু আগে যে খাটের মধ্যে উঠে বসছে, তো বসার থেকে একটা মানুষ যদি আবার ওই স্থানে যদি শুয়ে পড়ে বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো সে দেখা যাবে যে পড়লে হয়তো বা ডান পাশ বা বাম পাশ কোনো একদিকে কাত হয়ে থাকবে। তো উনি যেটা দেখেন যে লাশটা ঠিক পরে ডান দিকে কাত হয়ে আছে এবং তার দুইটা হাত খাটের বাইরে। তো উনি দেখলেন যদি লাশ উঠেই না বসতো তাহলে লাশ ডান পাশে কাত হওয়ার কথা না, এবং উনি যেটা দেখছেন যে লাশ উঠে বসছে, তার মানে উনি ঠিকই দেখেছেন। এবং উনি যখন মোমবাতি জ্বালানোর পর উনি যেটা দেখলেন সেটা ছিল যে লাশটা ডান দিকে কাত হয়ে খাটের মধ্যে, মানে দেখলে মনে হবে যে কেউ একে ফেলে রাখছে এরকম একটা অবস্থা। এবং ওনার দুইটা হাতই লাশের যে খাটটা ছিল তার থেকে বাইরে। তো উনি এটা দেখার পর উনি মোমবাতি জ্বালিয়ে ওনার যে কাজটা থাকে উনি কাজটা করতে থাকেন। তো এর মাঝখানে উনি একবার বাইরে আসেন, প্লাস ওই লাশ ধোয়ার যে রুমের দরজাটা ওটা একটু নর্মালি লাগিয়েছিল, তো ওটা উনি খুলে বের হন এবং বের হয়ে ওনার রিলেটিভ আরো যারা থাকেন ওদের সাথে কথাবার্তা বলে উনি আবার যান ভিতরে। তো উনি ভিতরে গিয়ে লাশ ধোয়াটা সম্পূর্ণ শেষ করে। তো শেষ করার পর রাসেল ভাই যখন উনি বাসায় চলে আসেন, তো মানে সেদিন থেকে হচ্ছে যে তার মানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতায় উনি প্রায় আপনার বছর খানেক ভুগেন। ঘটনাটি আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগের ঘটনা। তো উনি এরকম অসুস্থতা ভুগতে ভুগতে একটা সময় রাসেল ভাই উনি মারা যান। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন নুরুল ইসলাম আঙ্কেল, উনি বলেছেন যে আজিমপুর কবরস্থানে যারা পুরাতন স্টাফ যারা আছে তারা সবাই এই সোনামিয়াকে চিনে। রাসেল ভাই এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনার আরেকটা ঘটনা মনে হয় আছে? জি রাসেল জি, ভাই। আমরা শুনে ফেলি ঘটনাটি। আচ্ছা রাসেল ভাই, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে যিনি, তার নাম হচ্ছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছেন একজন আলেম। তো উনি আলেম হওয়ার আগে উনি হেফজও কমপ্লিট করেছেন। তো ওই সময় উনি আরেকটা মাদ্রাসা পড়তেন। তো আমি সঙ্গত কারণে সেই মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, উনি আমাকে বলতে বারণ করেছেন। তো সেটা ছিল ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। তো ওই প্রতিটা মাদ্রাসারই হেফজখানার বেশ কিছু নিয়ম থাকে, যে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্ট যারা পড়া মনে রাখতে পারতো না তাদের জন্য স্পেশালি এই নিয়মটা ছিল যে তারা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঠিক ফজরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করবে যার যার রুমে। তো মাহমুদ ভাই যিনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন, ঘটনাটি তার বন্ধুর সাথে ঘটে। তো একদিন রাতের কথা। তো এবং আরেকটা নিয়ম ছিল যে সেটা হচ্ছে যে মাদ্রাসায় রাতে যদি কেউ টয়লেটে যায় তো যাতে পাশের কাউকে নিয়ে যায় সাথে করে। তো এটা বেশ সবগুলো মাদ্রাসারই একই নিয়ম। তো সেদিন রাতে ঠিক 12:30 কি 1টা হবে, মাহমুদ ভাই ফ্রেন্ডের টয়লেট আসে। তো উনার পাশের বেডটাই উনার ফ্রেন্ড শুতে এবং উনারা ফ্লোরিং করে ঘুমাইতেন, একটা নর্মালি মাদ্রাসা যেভাবে সবাই ঘুমায় একটা রুমের মধ্যে। তো তার ফ্রেন্ডটা তাকে বলে যে মাহমুদ আমার তো টয়লেট চাপছে, তুই একটু আমার সাথে চল। মাহমুদ ভাই প্রথম খুব একটু বিরক্ত হয়, কিন্তু তারপর উনি ওনার সাথে যায়। কিন্তু ফ্রেন্ড ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল মাদ্রাসা লেভেলে। তো উনি ওনাকে নিয়ে বের হয়। তো ওনাদের মাদ্রাসাটার বর্ণনা আমি একটু দিইনি, যে সেটা হচ্ছে যে মাদ্রাসাটার ওই বিল্ডিংটা মাত্র নতুন করা হয়েছে, ওনারা যে বিল্ডিংটার মধ্যে ছিলেন, একতলা একটা বিল্ডিং, এবং ঠিক তাদের অপোজিটে টয়লেটটা ছিল, অনেকগুলো টয়লেট একসাথে ছিল। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বেরোয় সেদিকে হাঁটা দেন। তো সেদিকে হাঁটা দেন, মাঝখানে মাঠের মতো একটা প্লেস, তেমন একটা বড় না। তো মাহমুদ ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা দুজনই দেখেন যে মাঠের ঠিক টয়লেটটার কাছাকাছি যাওয়ার ঠিক কিছুটা আগে যে কয়েকটা বিড়াল সেখানে মানে লাফালাফি করতেছিল। তো এটা দেখার পর মাহমুদ ভাই তার ফ্রেন্ডকে বলে যে দেখ এই দূরে বিড়াল দাঁড়ায় আছে কতগুলো। তো ওনার ফ্রেন্ড বলে যে কি তুই বিড়াল দেখে ভয় পাস, এটা কোনো ব্যাপার হইলো, দেখ আমি কি করি।
তো এটা যখন বলে যে দেখ আমি কি করি, তো উনি ওর মাহমুদ ভাই ফ্রেন্ড দৌড় দিয়ে গিয়ে একটা বিড়ালকে খুব জোরে একটা লাথি দেয়। এত জোরে লাথি দেয় যে রাসেল ভাই বিড়ালটা তাদের থেকে ঠিক 10 কি 15 ফিট বা তারও বেশি হবে দূরে গিয়ে ছিটকে পড়ে। তো বিড়ালটা সেখানে পড়ে, তো বিড়ালটা নর্মালি চলে যাওয়ার কথা, সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের দিকে তাকিয়েছিল সেখান থেকে। তো তার ফ্রেন্ড যথারীতি টয়লেটে যায়, তো মাহমুদ ভাই বাইরে তারা ওয়েট করে। ঠিক 10 কি 15 মিনিট হবে এরকম একটা সময়। এই সময় ওই বিড়ালটা ওইখানেই দাঁড়িয়ে ছিল। মাহমুদ ভাই যেটা বলে যে উনি স্পষ্ট দেখতেছিলেন বিড়ালটাকে সেখানে দাঁড়া, এবং বাকি যে বিড়ালগুলো ছিল সেগুলো সব চলে যায় সেখান থেকে। তো ঠিক 10 কি 15 মিনিট পর তার ফ্রেন্ড চিৎকার দিয়ে রুম থেকে টয়লেট থেকে বের হয়, খুবই চিৎকার দিয়ে এবং খুবই ভয় পেয়ে যায়। তখন মাহমুদ ভাই বলে যে কি হয়েছে তোর? তখন সে বলে যে এরকম আমি দেখছি ওনাদের যে টয়লেটের যে ভেন্টিলেশনের জন্য যে স্পেসটা ছিল সেখানটা একটু ফাঁকা একটা প্লেসের মধ্যে কিছু রডের কিছু গ্রিল দেওয়া ছিল, তো একটা বিড়াল বা ছোট কোনো প্রাণী সেখানে ঢুকতে পারবে। তো মাহমুদ ভাই ফ্রেন্ড বলে যে আমি দেখলাম বিকৃত একটা ফেসের কে জানি সে ওদিকে আমাদের তাকে আছে। তো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তো মাহমুদ ভাই তাকে বলে যে আচ্ছা এটা কোনো ব্যাপার না, চলে যাই, যেহেতু আবার তাহাজ্জুদের সময় আবার উঠতে হবে ঘুম থেকে। তো মাহমুদ ভাই তাকে নিয়ে রুমে চলে আসে, এবং রুমে চলে আসে রুম লাগিয়ে দেয় এবং ভিতরে ঘুমিয়ে পড়ে দুজনে একসাথেই। তো যখন তাহাজ্জুদের সময় মাহমুদ ভাইয়ের ঘুম ভাঙে, তখন উনি সবার চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে, যে রুমের মধ্যে খুবই শাউটিং হতেছিল, যে খুবই হুলস্থুল হয়ে গেছে যে কি রুমে কিছু একটা হয়েছে। তো উনি যখন ঘুম থেকে উঠেন, উনি দেখেন যে ওনার পাশের যে ফ্লোরিং করা যে খাটটা ছিল যেখানে ওনার ফ্রেন্ড ঘুমাইতেন, উনি দেখেন সে বেডটা রক্তাক্ত অবস্থায়, এবং ও তার যে ফ্রেন্ড তার কান দিয়ে এবং নাক দিয়ে খুবই ব্লিডিং হইতেছিল। এবং যখন তার গায়ে কম্বল ছিল, কম্বলটা সরানোর পর সবাই দেখে যে তার পেটের মধ্যে খুব বড় একটা কাটা দাগ ছিল, এবং খুব বিশাল আকৃতির একটা কাটা দাগ ছিল, কি 1 ইঞ্চির মতো হবে এরকম প্রশস্ত একটা কাটা দাগ ছিল তার পেটের মধ্যে। তো খুবই রক্তাক্ত অবস্থা। তো তার পরের দিন ওইখানে পুলিশ টুলিশ এসে অনেক ঝামেলা টামেলা হয়। তো ওই যে ছেলেটা মারা যায় মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, তার বাবা মা আসে, তার বাবা মা এসে বলে যে তার ছেলেকে এই মাদ্রাসায় কেউ হত্যা করছে। তো তখন সবাই, যেহেতু মাহমুদ ভাই ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো সবাই ওনার বাবা মা প্রথমে ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো বা কিছু একটা করছে। তো মাহমুদ ভাই অনেক কিছু বলার পর ওনার বাবা মা যখন বিশ্বাস করে না, তখন মাহমুদ ভাই ওনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ঘটনাটা খুলে বলেন যে হুজুর এরকম রাতে যাওয়ার সময় এরকম একটা সমস্যা হয়েছিল, তখন ও একটা বিড়ালকে লাথি দিয়েছিল, তারপরে এই ঘটনা ঘটছে সকালবেলা। তখন সেই তাদের মাদ্রাসা যিনি বড় হুজুর ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি যে ছেলেটা মারা গেছে তার বাবাকে নিয়ে এবং মাহমুদ ভাই তাদের দুজনকে নিয়ে তার একটা রুম ছিল, সেখানে গিয়ে বসেন। এবং ওনাদের যে মাদ্রাসা যে প্রিন্সিপাল ছিলেন, উনার ব্যক্তিগতভাবে উনি কিছু জিনকে পড়াতেন নিজের কাছে। তো উনি সবগুলো জিনকে ওই রুমে ডাকান, এবং ওই রুমে মাহমুদ ভাই এর আগে কাউকে ঢুকতে দেখেনি। ওই রুমটা শুধু উনার ওই প্রিন্সিপালের পার্সোনাল একটা রুম ছিল। তো সেদিনে উনার সুযোগ পায় উনি ওই রুমটার ভিতরে তো ঢুকার পর যখন একে একে উনি সবগুলো জিনকে ডাকতেছিলেন ওই রুমটার মধ্যে, তো মাহমুদ ভাই বলে উনি নিজে ছিলেন সেই রুমটার মধ্যে। তো প্রায় উনি 7 কি 8 জন লোকের গলা শুনতে পায় সেখানে। তার মধ্যে একজনের গলা ছিল খুবই বয়স্ক। তো যখন এই প্রিন্সিপাল হুজুর যখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে এই কাজটা কে করছে, তখন সবচেয়ে বয়স্ক যে হুজুরটা ছিল, ওনার বয়স মাহমুদ ভাই পরে ওনার হুজুরের মুখ থেকে শুনে জানতে পারে যে ওনার বয়স ছিল প্রায় 3500 কি 4000 এরকম হবে তার বয়স। তো সে বলতেছিল খুব কাঁপা কাঁপা কণ্ঠে, খুব বয়স্ক বৃদ্ধ একজন লোকের কণ্ঠ, যে এরকম আমরা কয়েকজন সেখানে ছিলাম, ও যখন যাইতেছিল তো ও যাওয়ার সময় ও পাশ কেটে যেতে পারতো, কিন্তু ও সেটা না করে সে আমাকে একটা লাথি দিয়ে যায়, এবং আমি খুবই উনি এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় তার উপর, এবং উনি চিন্তা করে যে তাকে মেরে ফেলবে। তো এই ঘটনা যখন সেই ছেলেটার বাবাকে বলা হয়, তখন গিয়ে তিনি মোটামুটি আশ্বস্ত হন। আসলে এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়ে গেছি, সেই SMS আমরা পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে অনিকা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন পরশ। আচ্ছা, অনিকা মিরপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন পরশ। এছাড়াও মিরপুর থেকে আমাদের মেহেদি SMS করেছেন, মমি আমাদের SMS করেছেন, আমাদেরকে আম্মান। এছাড়াও রবিউল আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাব্বি উত্তরা থেকে আমাদেরকে, নীল উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে আবু হানিফ। এছাড়াও আমাদেরকে নাসির SMS করেছেন আমাদের ঈশান। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি পূর্ণি, আনন্দ আমাদের SMS করেছেন, এবং অনেকেই এক্সাম দেখতে পাচ্ছি, তারপরে অনেকে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন।
আপনারা মনে হয় একটা জিনিস অনেকেই খেয়াল করেছেন যে শুরুতে আমরা প্রতিদিনই একটা স্টোরি দিয়ে শুরু করি, যেটা আমরা পড়ি আর কি, একজন লিসেনারের পাঠানো স্টোরি আমরা পড়ি। বাট এইবার এই উইকে আমি খুব ভালো কিছু অডিও ক্লিপ পেয়েছি, খুব ভালো কিছু মানে কি বলবো যে গেস্ট যাদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি সেরকম ঘটনা পেয়েছি। But আমি আসলে পড়ার মতো কোনো ঘটনা কিন্তু এবার পাইনি, যে এবার কেন জানো কেউ পড়ার মতো কোনো ঘটনা আমাদের পাঠাননি। সো বুঝতেই পারছেন যে সেই কারণেই, সঙ্গত কারণে, যেহেতু বানিয়ে বানিয়ে কোনো কিছু বলা মানে যায় না ভূত এফএমে, সো আমি সেই জন্য সেটা ইগনোর করেছি। ধানমন্ডি 15 থেকে আমাদের লিখেছেন, রাসেল ভাই খুব ভয় লাগছে আমাদেরকে। রাজু বিকেএসপি থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রাকিব যশোর থেকে, ভূত এফএম তার কাছে খুব ভালো লাগে। বিপ্লব আমাদের পাবনা থেকে এসএমএস করেছেন, আমাদেরকে ইফরান এসএমএস করেছেন মগবাজার থেকে, অন্তর আমাদের এসএমএস করেছেন সোনিয়া সিলেট থেকে, এছাড়াও সাইফুল আমাদের এসএমএস করেছেন, পরান আমাদের এসএমএস করেছেন মাইমন সিং থেকে, মুস্তফা আজিমপুর থেকে আমাদের এসএমএস করেছেন, রিমি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন একটা মেসেজও পড়লেন না। আমাদেরকে এসএমএস করেছেন সৌমিক, এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শুভ এবং ইকরা। আমাদের নাজমুল এসএমএস করেছেন রিয়া এসএমএস করেছেন, আমাদের লিভান, এছাড়াও মিরাজ আমাদের এসএমএস করেছেন, মিলা আমাদের এসএমএস করেছেন নিসাত, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি জয়, এছাড়াও আমাদেরকে রেশমি এসএমএস করেছেন রাজশাহী থেকে, এছাড়াও আমাদের নুহাস এসএমএস করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফএম। ইয়াসিন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, বিতন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মহারাজ সিলেট থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন মনসুরা কোনাবাড়ি থেকে, আছে নামটা লেখেননি। ডিজে বিশ্বজিৎ আমাদের এসএমএস করেছেন আমাদের সোনালী, কানিজ, শোভা, এছাড়াও আমাদেরকে রাজু এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিপা, এছাড়াও শরীফ আমাদের মিরপুর 10 থেকে এসএমএস করেছেন, সুমন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি হিমেল, এছাড়াও কামরুল নওগাঁ থেকে এসএমএস করেছেন, জনি আমাদের এসএমএস করেছেন রাফি, মামুন আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন রুহুল সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে নিজেই ঘটনাটা শেয়ার করতে চান কিনা, নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি আমাদের কাছে আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন, অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। মোবাইল ফোন দিয়ে হতে পারে, হেডফোন দিয়ে হতে পারে, যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর সেই সাথে যারা ফেসবুকে আমাদের কমেন্ট করতে চান তাদেরকে আমি পেজটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের বইয়ের খবরটা রয়েছে, সুতরাং সেখানে গিয়ে আপনি চেক করে ফেলতে পারেন www.facebook.com/radiofurti। এখানে গিয়ে কিন্তু আপনি বইয়ের খোঁজ খবর নিতে পারেন। আর যারা এই মুহূর্তে জয়েন করলেন বা যারা আগে মিস করেছেন তাদেরকে জানিয়ে দিই যে আগামীকাল শনিবার ঠিক দুপুর 3টার সময় অফিসিয়ালি নজরুল মঞ্চে, আমাদের বাংলা একাডেমি নজরুল মঞ্চে আর কি, ভূত এফএমের বইয়ের মোড়ক উন্মোচনের ইচ্ছা আছে এবং ভূত এফএমের যে দুটো বই রয়েছে সে দুটো বই অলরেডি প্রকাশিত হয়েছে। প্রথম বইটি 13 নম্বর অশুভ সংকেত এবং দ্বিতীয়টি ভয়ের কবচ। এবং এখানে স্থান পেয়েছে 2013 সালে যে সমস্ত ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের অতিথিরা, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বাছাই করা সেরা ঘটনাগুলো। এবং এর সাথে রয়েছে একটি অডিও সিডি, যে সিডিটি আপনি পাবেন একেবারেই বইয়ের সাথে সাথে। এবং সেই সিডিতে যে ঘটনাগুলো রয়েছে, যে একটা এপিসোড রয়েছে, কমপ্লিট একটা এপিসোড রয়েছে, এবং এই এপিসোডের এমন একটা এপিসোড যে এপিসোডটি কখনোই রেডিও ফুর্তিতে প্রচারিত হয়নি এবং ভবিষ্যতেও কখনো প্রচারিত হবে না। আমরা সবাই সদল বলে পৌঁছে যাব কালকে বেলা 3টার সময় বইমেলায়। সুতরাং আমাদের সাথে আপনিও যোগ দিতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারেন, বিভিন্ন কথাবার্তা হবে, আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে। এবং সেই জন্য অবশ্যই কালকে বইমেলায় আসতে ভুলবেন না। এবং বইমেলার পুরো সময়টা জুড়েই কিন্তু বই আপনাদের পাওয়া যাবে, এই বইটা পাওয়া যাবে। এবং আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বর্ষা দুপুরের স্টল থেকে আপনি এই বইটি কিনে ফেলতে পারবেন। এবং এই স্টলটির নাম্বারটি হচ্ছে 359। সো কালকে একেবারেই মিস করা যাবে না। কিন্তু একটা ছোট্ট ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমাদেরকেই ইউকে থেকে আমাদের একজন লিসেনার যার নাম জবা, তিনি পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি আমরা প্লে করছি। তারপর একটা ছোট্ট বিরতি, তারপরে আবারও ফিরে আসছি নতুন অতিথিদের নিয়ে। সো আমাদের সাথে থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জবা বলছি লন্ডন থেকে। আমি, আমার হাজবেন্ড কামরান আর আমার নেফিউ আরিয়ান ভূত এফএম এর একজন রেগুলার লিসেনার। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটেছিল 2012 এর নভেম্বরের দিকে। আমরা যে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বর্ণনা আমি দিয়ে দিই। বাসাটাতে ঢুকতেই প্রথমে একটা করিডোরের মতো, তারপরে আমার বেডরুম ছিল, তার পাশ দিয়ে একটু হেঁটে গেলে আরেকটা ছোট্ট করিডোর, ওখানে ওয়াশরুম, তারপরে সিটিং এবং তারপরে কিচেন। তো বাসার সাথে যাওয়ার পর থেকে আমার যে সমস্যাটা হচ্ছিল, বাসাটি আমার নর্মালি আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রথম দিকে আমি অতটা বুঝতে পারিনি ঘটনাগুলা, বাট কিছুদিন পর থেকে কিছু সমস্যা শুরু হতে লাগলো আমার সাথে। যেমন রাত 2-4টার সময় আমার রেগুলার ঘুম ভেঙে যেতে লাগলো, অকারণেই, কোনো শব্দ ছাড়াই। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, আর যখনই আমি ফোনটা চেক করতাম তখনই দেখতাম যে 2টা কি 2:30 এরকম বাজছে। এবং সামটাইমস যেটা হতো, আমি যখন ঘুম থেকে উঠে পড়তাম রাতের বেলা, তখন আমি হঠাৎ করে আমাদের বাসার কর্নারের যে আমাদের যে কাবার্ডের সাইডটা, ওখানে দেখতাম একটা ছায়ার মতো। ছায়াটা একটা সমান হবে লাইক যদি 8-9 বছরের কোনো বাচ্চা, এরকম একটা সাইজ। তো সামটাইমস আমি এটা দেখে প্রথম দিকে আমি মনে করতাম যে হয়তো আমার চোখের ভুল। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন জিনিসটা শেয়ার করলাম, তখন আমার হাজবেন্ড বললো, মেয়েদি তুমি পর্দার কোনো একটা ছায়া দেখছো ওখানে, এমন কিছু না, এটা তোমার মনের ভুল। সো আমিও ফার্স্টে মনে করেছিলাম এটা আমার মনের ভুল, বাট কিছুদিন পর থেকে দেখলাম যে এটা আসলে আমার সাথে ঘটছে এভরি টাইম। যখনই আমার ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা, আমি সবসময় দেখছি যে আমাদের কাবার্ডের পাশে একটা 8-9 বছরের বাচ্চা সাইজের কোন একটা ছায়া, শ্যাডো। তো এই ঘটনাটা চলতে থাকলো রেগুলার আমার সাথে। তো আমি যতবারই আমার হাজবেন্ডের সাথে কথাটা শেয়ার করতাম, সে ইগনোর করতো। যাই হোক, এভাবে 1 মাস পার হয়ে গেল ওই বাসায়। কিছুদিন পরের কথা, একদিন রাত্রেবেলা আমরা একটা পার্টিতে ছিলাম। তো পার্টি থেকে আসলাম, আসার পরে আমার হাজবেন্ড বললো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়ছি। সো সে শোয়ার সাথে সাথে এত টায়ার্ড ছিল, সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। তো আমার ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। সো আমি খাটের সাধারণত ডান পাশে শুতাম এবং আমার হাজবেন্ড বাম পাশে। তো সাডেনলি আমি লক্ষ্য করলাম যে আমার ঘরে কিছু মুভমেন্ট হচ্ছে, লাইক কেউ হেঁটে যাচ্ছে। বা আমার ঘরে কেউ ছিল না, বেসিক্যালি আমি আর আমার হাজবেন্ড দুজনেই থাকতাম বাসায়। তো আমি জিনিসটাকে পাত্র দিলাম না। তো হঠাৎ করে আমি যখন ডান দিকে ফিরে শুলাম, হঠাৎ করে আমি আমার মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। সো যখন আমি ঘুরে তাকালাম, আমি দেখলাম আমার হাজবেন্ড খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অলমোস্ট রেডি কোথাও যাওয়ার জন্য, যেভাবে মানুষ ড্রেস আপ করে। তো সে আমাকে বলছে, ওঠো চলো। তো আমি জিনিসটা প্রথমে দেখার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল রাসেল ভাই, আমি যেটা দেখে প্রচন্ড ভয় পেলাম, যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে আছে আর যে দাঁড়িয়ে আছে সে এক্সাক্ট আমার হাজবেন্ডের মতো দেখতে। তো জিনিসটাতে আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। তো দেখে আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিলাম আর আমি চোখ বন্ধ করে ফেললাম। তো আমার চিৎকারে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল, সে লাইট বেরোলো এবং বললো, কি হয়েছে তোমার, কি হয়েছে? তো আমি বললাম যে না, আমি সেম তোমাকেই দেখলাম, আরেকজনকে, প্লাস সে যে আমাকে স্পর্শ করেছে আমি স্পষ্ট অনুভব করেছি এটা। তো সে বললো যে না, এটা হয়তো তোমার মনের ভুল, ভুলে যাও। তো আমি বললাম যে না, আমি তো ঘুমিয়েছিলাম না, আমি জেগেছিলাম, স্পষ্ট আমি জেগেছিলাম, আমি চোখ ওপেন ছিল, প্লাস আমি দেখতে পেলাম তাকে। তো যাই হোক, এই ব্যাপারটা এইবার আমার হাজবেন্ড একটু ওয়ারিড হলো। সে বললো যে ওকে, তোমার যদি ভয় লাগে তুমি শিরাটুরা পরে লাইক তুমি কম্পিউটারে ইয়াসিন সবসময় অন করে রাখবা, অথবা নিজেও সারাক্ষণ পড়তে থাকবা। তো আমি এরকম রেগুলার করলাম। আমি যখনই বাসায় একা থাকতাম আমি দোয়া দরুদ সবসময় পড়তাম, বাট স্পষ্ট আমি অনুভব করতাম আমার রুমে বা আমার ঘরে কারো উপস্থিতি। এবং সামটাইমস এমন হতো, আমি আমার বেডরুমে আছি, আমি শুনতে পাচ্ছি কিচেনে কিছু সাউন্ড হচ্ছে, লাইক কেউ একজন চুলা জ্বালাচ্ছে, তারপর কেউ একজন কিছু একটা কুক করছে, এই টাইপের সাউন্ড শুনতাম। তো প্রথম দিকে এগুলো আমি পাত্তা না দিলেও পরবর্তীতে এটা খুব বেশি আকারে ধারণ করে। তো আমরা ডিসাইড করি যে আমরা এই বাসাটা ছেড়ে দিব। তো বাসাটা ছেড়ে দেওয়ার ঠিক 1 সপ্তাহ আগের কথা। আমার হাজবেন্ড যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে সে আমার আগে জবে যায়। তো আমি তার কিছু পরে যাই, সে 10টার সময় এরকম টাইমে কাজে যায়, তো আমি যাই 12টার সময়। তো সে যখন ঘুম থেকে উঠে যায় সাধারণত আমি উঠে যাই। তো সেদিনও সেম হলো, সে যখন ঘুম থেকে উঠলো, উঠে সে রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমাদের ঘরের সিস্টেমটা এরকম ছিল, বাইরে থেকে লক করা সিস্টেম, বাইরে থেকে লক করা যায়, ভিতর থেকে লক করা যায়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে যাও, এখন আমি আসলে উঠবো না, আমার ভালো ফিল হচ্ছে না, শরীর ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, তুমি ভেতর বাইরে থেকে তুমি লক করে চলে যাও। তো যেহেতু আমার কাছে চাবি ছিল
আসলো, সে ভেতর থেকে বাইরে থেকে লক করে চলে গেল। তো আমি শুয়েছিলাম, শুয়ে আমি ফোন টিপে করছিলাম। তো হঠাৎ করে কি জানি মনে করে আমি উপর হয়ে শোলাম। শোয়ার পরে 15-20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে আমি যেটা টের পেলাম, আমার ম্যাট্রেস হচ্ছে ফোমের ছিল। তো কেউ একজন ফোমের ম্যাট্রেসের উপরে যদি কেউ লাফায়, ওই রকম একটা ফিল হচ্ছিল আমার, লাইক অনেক জোরে লাফাচ্ছে কেউ। তো আমি যখনই ঘাড় দিয়ে দেখতে যাব, তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমার ঘরে কেউ নেই, কে লাফাবে। তো তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি জাস্ট যখন উপর হয়ে শোয়া থেকে আমি সোজা হতে চাইলাম, তখন আমি কিছু ফিল করলাম আমার গায়ের উপর কিছু একটা পড়ে গেল। এই জিনিসটা ছোট ছিল আকারে, আমার কোমর পর্যন্ত প্রেশার ফিল করছিলাম আমি। আর জিনিসটা কি আমি জানি না, বাট আমি একটু বুঝতে পারছিলাম যে জিনিসটা 4টা হাত, 2টা হাত আমার হাত চেপে ধরে রেখেছিল, আর এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছিল, আর আরেক হাত দিয়ে আমার ঘাড়ের উপর চেপে ধরেছিল। এখনো পর্যন্ত আমি যখন জিনিসটা মনে করি আমার প্রচন্ড ভয় লাগে। যাই হোক, যখন এরকম হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে সামথিং খারাপ হচ্ছে আমার সাথে। তো আমি পা ছোড়াছুড়ি করলাম, অনেক চেষ্টা করলাম আমার উঠার জন্য, বাট জিনিসটা এতই শক্ত ছিল, হার্ড ছিল, আমি নড়তে পারছিলাম না। বাট আমার চোখ ওপেন ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, আমার চোখ স্পষ্ট ওপেন ছিল। তো আমি অনেক চেষ্টা করলাম মুভ করার, অনেকক্ষণ দস্তি করার পরে আমি হাল ছেড়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল আমি হয়তো এটা আমার শেষ সময়, আমাকে কেউ মেরে ফেলছে। তখন আমার জাস্ট মুখ দিয়ে কোনো কিছু আসছিল না, কোনো সূরা কিছুই না, জাস্ট আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এটা বলার সাথে সাথে আমি একটু হালকা ফিল করছিলাম, মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো যখন আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে গেল, তো আমি ফিল করলাম যে না, আমার উপরে কিছু আর নেই। তো আমি উঠার চেষ্টা করলাম, বাট আমার শরীরটা এত ব্যথা করছিল তখন আমি উঠতে পারছিলাম না। সামহাও আমি অনেক কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি আর মুভ করতে পারছিলাম না। আমি যে অবস্থায় ছিলাম, আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমার হাজবেন্ডকে ফোন করলাম, আমার হাজবেন্ড আসলো। আর আসার পরে সে আমাকে যেটা দেখলো, আমার ঘাড় আমি দেখতে পাচ্ছিলাম না, বাট আমি ফিল করতে পারছিলাম প্রচন্ড ব্যথা। তো আমার হাজবেন্ড দেখে বললো যে আমার ঘাড়ের মধ্যে বিশাল অনেক বড় মোটা আঙ্গুল যদি কারো থেকে থাকে, ওই টাইপের কিছু ফোলা ফোলা দাগ, 3-4টা ফোলা ফোলা দাগ, আর আমার ঘাড় প্রচন্ড ফুলে গিয়েছিল। তো এরপরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এরপর থেকে আমি ঘুমাতে পারতাম না, আমার টানা 4 উইকস আমি ঘুমাইনি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে বসে থাকতো সারাদিন, আমার অফ নিতে হয়েছিল, আমি প্রচন্ড সিক হয়ে গিয়েছিলাম। এটা আমার আশেপাশে সবাই অলমোস্ট জেনে গিয়েছিল আমার সাথে এরকম কিছু ঘটেছে, বিকজ আমার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে মুভ করে নিয়ে আসলো অন্য বাসায়। আল্লাহর রহমতে রাসেল ভাই এখন আমার সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভূত এফএমের সকল দর্শককে, এবং রাসেল ভাই আপনাকেও থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কে ভাই? দ্যাটস রাইট, শুনছেন ভূত এফএম এবং ঘড়িতে সময় রাত 1:18। আমি রাসেল আছি, সাথে আরো একবার সবাইকে অমর 21-এর অভিনন্দন। এবং সেই সাথে দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস আমাদের কাছে অলরেডি এসছে। জুয়েল এবং সম্রাট রায়ের বাজার থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ নূরজাহান, মোহাম্মদ নুরজামান হোসেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি তুরাগ রাজশাহী থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন শুভ মধুপুর থেকে, এসএমএসটি করেছেন তিনি। আমাদেরকে সুরভি এসএমএস করেছেন আমাদেরকে FM সাদাদ মুন্না, এবং তাদের ভয় লাগছে না সেটা তারা জানিয়েছেন। বাহ, চমৎকার, সাবাস। রাহাত আমাদের এসএমএস করেছেন, রাকিব আমাদের এসএমএস করেছেন জামালপুর থেকে। এছাড়া আমাদেরকে হিমেইল এসএমএস করেছেন আমাদেরকে প্রাচুর্য লক্ষ্মীপুর রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে ভয় লাগছে না, আরো ভয় চাই। আমরা ট্রাই করছি, দেখা যাক আপনাদের কি হয়। আমাদের সাথে থাকুন। আমাদেরকে সবুজ আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে এমডি ভূত মাস্টার আমাদের এসএমএস করেছেন রাইসা, এবং আজকে একা তিনি ভূত এফএম শুনছেন, তারা অনেক ভয় করছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিম সিলেট থেকে, তিনি এসএমএসটি পাঠিয়েছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমি যদি কখনো মারা যাই,
ভূত এফএমের জন্য অনেক খারাপ আফসোস লাগবে। ওকে, আচ্ছা, সিয়াম আমাদের এসএমএস করেছেন ময়মনসিংহ। না ভাই, আপনাকে এত তাড়াতাড়ি আমরা মারা যেতে দিচ্ছি না। রাশেদ আমাদের এসএমএস করেছেন পাবনা থেকে, আজকের ভূত এফএম অসাম হচ্ছে। সুলতান আমাদেরকে এসএমএস করেছেন। জিসান এসএমএস করেছেন আমাদেরকে। অ্যাডভোকেট অপু, অনিক, অর্পণ, জিম, জোহা সোনাপাড় পাহাড় থেকে নাকি সোনার পাড় থেকে। তো আপনারা সবাই অ্যাডভোকেট নাকি? ফরহাদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। সুমন, এছাড়া আমাদের এসএমএস করেছেন সারা খুলনা থেকে, ভূত এফএম শুনছেন আর পড়ছেন। রাশেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অঝোরা, এবং আমাদেরকে এসএমএস করেছেন ওয়ার্দা, এসএমএস করেছেন আমাদেরকে ইমতিয়াজ, আনিকা, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডিজে বস, এবং আমাদেরকে এসএমএস করেছেন জামাল, এসএমএস করেছেন আমাদেরকে সুস্মিতা। এছাড়া অনেক নরসিংদী থেকে এসএমএস করেছেন, লিখেছেন নাইস স্টোরি, রোমান্টিক ভূত। আমাদের এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এসএমএস করেছেন আমাদেরকে রুহি, তামান্না সিলেট থেকে। এছাড়াও আমি শুভ আমাদের এসএমএস করেছেন, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি এই মাত্র আমাদেরকে জয়েন করেছেন। শুরুতে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সবকিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয় যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন। এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই। তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পূর্ব পাশেই একটা তাল গাছ রয়েছে। তো ওই তাল গাছের ওখান থেকে যারা আপনার পানিতে বা গোসল করতে নামতো বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, এবং পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল। তো বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং এই ডুপ্লেক্সের বাসা যেটা হয় যে ওখানে একটা বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলায় বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফরচুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার ঘরে স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাস্ট লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানেই। তো তারপরে ওখানে একটা নতুন বাসা মানে তৈরি করা হয়ে থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে আপনার একেবারে নতুন বলা যাবে না, প্রায় 6-7 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট। তো কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো যে রাত 3টার দিকে 3 তলার এক ঘটনাটা। তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, যে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রয়িং রুম থেকে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। তো মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না, এবং অনুচিত এই ধরনের ঘটনাগুলো। তো পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গিয়েছিলেন এবং বাচ্চাটার আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণেই হয়তো বা বাচ্চাটা ওখান এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। তো এবং আর একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা ফ্রেন্ডরা মিলে প্রায় রাতেরবেলা কাজ করি। তো ওখানেও আরেকটু বাসের ঘটনা যে আমরা যখন ফ্রেন্ডরা মিলে রাতেরবেলা কাজ করি, দেখা যায় যে রাত্রেবেলা 3টা, 4টা, 5টা পর্যন্ত কাজ করতে হয়। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার ওই বাসাটা হচ্ছে 6th ফ্লোর। তো 3টার দিকে ছাদের মধ্যে বিভিন্ন রকম হাঁটা শব্দ পাওয়া যায়, এবং হাঁটা শব্দটা যে ধাপ 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 করে হাঁটা শব্দ হচ্ছে। তো আমরা তখন চিন্তা করি যে প্রতিদিন তো এই ধরনের হাঁটা শব্দ হওয়া অনুচিত, এই ধরনের হাঁটা শব্দ কেন হবে? তো আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যারা ছিলেন সিকিউরিটি গার্ড, তাদের সাথে আমরা কথা বলি, যা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে কি কেউ থাকেন ছাদে? তারা বললেন যে না, এই ধরনের ছাদে তো কেউ থাকেন না, আমরা জাস্ট এখানে আসলে প্রতিদিন চেক করা হয়, কেউ থাকা অসম্ভব। তো আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকমের হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং শুধু একসাথে না, শব্দগুলো প্রায় অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়ালে ঠিক যে ধরনের শব্দগুলো হয় ঠিক ওই ধরনের শব্দগুলো বেসিক্যালি হয়ে থাকে।
তো এই ছিল একটা ঘটনা, এবং লালমাটিয়াতে আরো একটি ঘটনা রয়েছে যেটা প্রায় সবার কাছে হয়তো বা পরিচিত, আবার নাও পরিচিত হয়ে থাকতে পারে। লালমাটিয়াতে আরো একটি বাসা রয়েছে যেখানে বাসাটা প্রায় একেবারেই নতুন বলা যাবে না। ওই বাসাতে দোতলাতে প্রায় বছর খানেক আগে একজন মেয়ে সুইসাইড করেছিলেন, এবং মেয়েটা সুইসাইড করার পরে যে ঘটনাটা ঘটে যে তার সুইসাইডটা ছিল একেবারেই একটু ভিন্ন পর্যায়ের, এবং সুইসাইড করার সাথে সাথে তার চোখগুলো একেবারে নিচে নেমে এসেছিল। তো চোখগুলো নিচে আসার পর থেকে পরবর্তীতে বেশি যারাই উঠেছিল কেউই অ্যাকচুয়ালি বাসার মধ্যে থাকতে পারেনি, এবং দু একজন থাকার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রায়ই আমাদের মানে কেন পারেনি? কেন পারেনি, কি কারণ সমস্যা? সমস্যা সেটা হচ্ছে মনে হয় যে বেশি জরুরি জানাটা। সমস্যা যেটা হচ্ছে যে তারা দেখছে যে বিভিন্ন রকমের প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। প্যারানরমাল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি যে বিভিন্ন রকম রহস্যজনক হয়ে থাকে, যখন রুমে একজন কেউ থাকলো, দেখা যাচ্ছে যে রাতের বেলা ঘুমাতে পারছে না, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং তার যে রুমটায় মেয়েটা মারা গিয়েছিল ওই রুমে যেই থাকতো তারা দেখতো যে প্রায় ঘোলাটে টাইপের একটা জায়গা থাকতো, এবং দিনের বেলাও জায়গাটা খুব ঘোলাটে থাকতো। তো এই ধরনের ঘটনাগুলোর পর থেকে দেখা যাচ্ছে যে বাসাটা একেবারে খালি রয়ে গেছে, এখনো নতুন বাসা, ওখানে কেউই থাকছে না এবং কোনো ভাড়াটিয়া ওই বাড়িতে যে উঠছে না। তো রাসেল ভাই, এই ছিল আসলে লালমাটিকে কেন্দ্র করে কিছু ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার কাছে একটা ঘটনা আমরা শুনে আসবো, এবং ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাদের SMS করতে ভুলবেন না। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চায় তারা ইমেল করুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। যারা আমাদের ফেসবুকে ভিজিট করতে চান তাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তি স্পেলিং নিশ্চয়ই আপনারা জানেন, RADIOFORTI। সো আমরা চলে যাব এখন একদম আরেকটা ঘটনায়, এবং আমাদের একজন নতুন অতিথি এইমাত্র আমাদেরকে জয়েন করলেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো লিসেনার, আমি মুহিন। আমি এসেছি মেরুলওয়াড্ডা থেকে। আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি চাঁদপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি ঘটনাটি বলার আগে একটু আমাদের এলাকার বর্ণনাটি দিয়ে নিই, যেহেতু ঘটনাটি আমাদের এলাকাতে ঘটা। আমাদের এলাকাটি এখন যতটা ডেভেলপ, তখন 10 থেকে 15 বছর আগে এতটা ডেভেলপ ছিল না। আর আমাদের এলাকার পেছনটা ছিল একদম বিল, এর পিছনে এর সামনে হচ্ছে একটা লাশ কাটার ঘর, এর সামনে হচ্ছে চাঁদপুর জেলা বাস স্ট্যান্ড। লাশ কাটার ঘরটা এখনো আছে, কিন্তু আগের মতো এখানে লাশ কাটা হয় না। লাশ কাটার ঘরটা পাশে সরিয়ে নেওয়া হয়েছে। তো ঘটনাটি মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠার সাথে ঘটা। তো তখন বর্ষা মৌসুম ছিল, মাছ ধরার একটা প্রবণতা ছিল সবার মধ্যে। তো একদিন রাতের বেলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তো যখন বিলের মধ্যে যায়, ওনারা তখন টর্চ লাইট গুলা ছিল কিরকম যে আপনার মোটা লাইট গুলা, যেগুলো চার্জ দিয়ে রাখা হতো, এবং অনেকগুলা বল লাইট সাথে নিয়ে ওনারা মাছ ধরতে যায়। তো প্রথমেই যখন ইয়েতে যাওয়া হয়, আপনার বিলের মধ্যে যাওয়া হয়, তখন মাছ ধরার উদ্দেশ্যে যখন প্রথম লাইট মেরি দেখে সেখানে একটা সাপ। ওনারা এইভাবে আরেকটু সামনে যায়, সামনে গিয়ে আবারও লাইট মারে মাছ ধরার জন্যই, কিন্তু দেখে সেখানেও একটা সাপ। এমনিতে যতটুক যায় কোনো মাছের দেখা তারা পাচ্ছিল না। এভাবে তারা যেতে যেতে হঠাৎ করে অনেক সামনে যাওয়ার পর মোটামুটি লাশ কাটার ঘরটার খুব সামনে চলে আসে। তো এই সময় হঠাৎ ওনারা দেখতে পায় যে লাশ কাটার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো লাশ কাটার ঘরের পাশে দাঁড়িয়ে আছে, ওনারা অনেক অন্ধকার ছিল বিধায় ওনারা ঠিক করে বুঝতে পারে না যে আসলে ওইটা কে। তো এরপরে ওনারা জাস্ট দেখার জন্য লাশ কাটার ঘরের দিকে লাইট মারে, কিন্তু লাইট মারার সাথে সাথে দেখে লাইটটা জ্বলছে না। তো এইভাবে ওনারা একটু ভয় পায় যে এত রাতের বেলা, যে রাত্রে তখন মেবি 2টা কি 3টা বাজে, এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটার চিন্তা যখন ওনারা করছে, সেই সময় দেখে যে ওই যে ছায়ামূর্তিটা ওইখানে দাঁড়ানো ছিল, ওটা ওনাদের দিকে আসছে হাঁটতে হাঁটতে। তো যত ওনাদের দিকে আসছে ওনারা ততটাই ভয় পাচ্ছে। তো এইরকম অবস্থায় ওনারা লাইট যেহেতু কাজ করছে না, আবার লাইটের বল চেঞ্জ করে নতুন লাইট দিয়ে লাইট মারে, তাও লাইট জ্বলছে না। আবার লাইট চেঞ্জ করে, আবারও লাইট জ্বলছে না। তো এই অবস্থা ওনাদের কাছে ম্যাচ লাইট ছিল। তো ছায়ামূর্তিটা যখন একদম ওনাদের কাছে, তখন ওনারা ম্যাচ লাইটটা জ্বালায়।
ম্যাচ লাইটটা জ্বালানোর সময় হঠাৎ করে দেখতে পাই একজন মহিলা মানুষ, হ্যাঁ, বোরকা পরা। তো জিজ্ঞাসা করলো, ওনার একটু ভীত, তারপরে জিজ্ঞাসা করলো যে কে আপনি? তো মহিলাটি বললো যে বাবা, আমার তো একটু হাসপাতালে অসুস্থ রোগী ছিল, তো আমি এই রোগীটা দেখতে গেছিলাম, এখন আমি বাসায় যাব। তো এটা বলে ওনাদেরকে ক্রস করে মহিলাটি চলে যাচ্ছে। তো মহিলাটি যেদিকে চলে যাচ্ছে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে হচ্ছে পাট ক্ষেত, পাট। আর যেহেতু আমি আগেই বলেছিলাম যে বর্ষা মৌসুম, সেহেতু পুরো চারিদিক পানিতে ডিপ ডিপ করছে, এরকম একটা অবস্থা। তো ওনারা প্রথম ভয় পায় যে এই মহিলাটা এইদিকে কোথায় যাচ্ছে। তো এটা দেখে আর ওনারা ডিসিশন নিল এখানে দাঁড়িয়ে থাকবে না, ওখানে বাসার দিকে চলে যাবে। তো বাসার দিকে যখন যাচ্ছে তখন আর পিছনে খেয়াল করে দেখলো মহিলাটা হাঁটছে পাট গাছের উপর দিয়ে। যখন হাঁটছে মনে হচ্ছে উনি হাঁটছে না, উনি ভাসছে। তো এইভাবে হাসতে ওনার একটু ভয় পেলো যে মহিলা এইভাবে কিভাবে যাইতে পারে এটা। তো ওনারা এটা ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলো বাড়ির দিকে। তো একসময় পিছন থেকে একটা হাসার শব্দ এলো। তো পিছনে খেয়াল করে দেখলো যে মহিলাটি পাট গাছের ঠিক পিছনে ছিল একটা মাটির ডিপ, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে দেখছে। আর মহিলাটির আকৃতি অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে ওনারা ঠিক থাকতে পারলো, ওনারা একদম দৌড় দিল বাড়ির দিকে। ওনারা যতই দৌড় দিচ্ছে পিছনে অনেক বিকট আওয়াজে হাসির শব্দটা শোনা যাচ্ছে। এরপর এমন একটা শব্দ যে ওনাদেরকে হেসে হেসে বলছে, কি মাছ ধরতে পারলি না, মাছ ধরতে পারলি না, এরকম একটা শব্দ। তো এইভাবে ওনারা একদম খুবই অবস্থা, একদম ভয়ঙ্কর এক অবস্থায় বাড়ির দিকে চলে আসে। এসে তো একদম খুব খারাপ অবস্থা। তখন আমি অনেক ছোট ছিলাম, যতটুকু খেয়াল আছে আমার এতটুকু মনে আছে। তো ওনাদের খুব খারাপ অবস্থা, তো সবাই বাড়ি চলে আসছে কি হয়েছে এটা জানার জন্য। তারপর ওনাদেরকে সবাই একটু দোয়া দুরুস করে ওনাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। তো আনার পরে ওনারা যেটা ফার্স্ট কাজ করলো, যে ওনারা চিন্তা করলো আমাদের লাইট গুলো কেন কাজ করলো না, যখন আমরা লাশ কাটার ঘরের দিকে লাইট গুলো মারলাম কেন কাজ করলো না। তো যখন এটা চিন্তা করে লাইটে চাপ দিল, লাইটের বাটনে চাপ দিল, তখন দেখলো লাইট জ্বলছে। এমনকি প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেখলো, প্রত্যেকটা লাইট জ্বলছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা কিছু SMS পড়ি। আমাদের দেখতে পাচ্ছি যে এ মালিক বাটা থেকে আমাদের SMS করেছেন, মুন্নি খান আমাদের SMS করেছেন আমাদেরকে বন্যা, এবং তিনি ভূত FM ফাটাফাটি আমাদেরকে থটফুল তাহমিদ সিলেট থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অসাম, চালিয়ে যাও রাসেল ভাই। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি SR মিম খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন যে হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দল, এবং তিনি একা ভূত FM শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। এছাড়াও জাহিদ আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। নীরব আমাদের SMS করেছেন অয়ন শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রান্ত ময়মনসিং ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন আমার SMS পড়েন না কেন, আপনার কারণ এই নাম্বার থেকে এটি আপনার প্রথম SMS, দ্যাটস ওয়াই আমরা পড়িনি। আপনারা যে SMS গুলো পাঠান তার সংখ্যাটার পাশে আমরা দেখতে পাই। আমাদেরকে নুরি নাফিয়ান SMS করেছেন আমাদেরকে রাজ চৌধুরী। এছাড়াও MD খলিল আমাদের SMS করেছেন শুভ মধুপুর থেকে। হামিম আমাদের SMS করেছেন সালমান বয়রা থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন আশিক এবং জুবায়ের সাতক্ষীরা থেকে, এবং ফার্স্ট সেকেন্ড স্টোরিটা অনেক ভালো ছিল তাই তিনি বলেছেন। আমাদেরকে ওয়াজি গুলশান থেকে SMS করেছেন আমাদেরকে শহীদুল হক। এছাড়াও আমাদের SMS করেছেন রানা ওয়ারি থেকে। আমাদেরকে পারভেজ SMS করেছেন গাবতলী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরিফ। এছাড়াও আমাদেরকে আদনান খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, এবং তিনি বলেছেন একটা পার্সোনাল একটা প্রবলেম শেয়ার করেছেন, যে প্রবলেমটা আসলে ঠিক এরকম প্যারানর্মাল কিছু না, আপনার একদম খুবই পার্সোনাল রিলেশন রিলেটেড। সো এইগুলো আমরা ভূত FM আসলে ডিসকাস করি না, আই এম রিয়েলি সরি। আমাদেরকে মারজান SMS করেছেন রূপসা থেকে। আমাদেরকে SMS করেছেন মেহেদি জামালপুর থেকে। আমাদেরকে তাসনিমা SMS করেছেন মিরপুর থেকে। SMS করেছেন আমাদেরকে অস্থির ভূত খুলনা থেকে। এছাড়াও আদনান আমাদের খুলনা থেকে SMS করেছেন। মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। রাসেল ভাই, স্টোরি শুনতে অসাম লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস। আমার গেস্টকে থ্যাঙ্ক জানিয়েছেন। পিঙ্কি ঢাকা থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে আই লাইক ইট বাট ভয় পাচ্ছি না। ওকে, আমার মনে হয় যে ঘটনাগুলো হয়েছে তার কি একটাও ভয় পাননি নাকি
যে কোনো মানে কোনো সময় ভয় পাননি, সেটা একটু যদি জানাতেন তাহলে আরো বেশি ভালো হতো। এবং কোন ধরনের ঘটনাগুলো আপনাকে ভয় পাইয়ে দেয় সে ধরনের ঘটনাগুলো আপনি আমাদের জানাতে পারেন, আপনার ইমেল করে জানাতে পারেন যে এই ধরনের ঘটনাগুলো আপনার বেশি পছন্দ, এবং আপনি চাইলে যাদের কাছ থেকে সে ধরনের ঘটনা শুনেছেন তাদেরকে উৎসাহিত করতে পারেন ভূত এফএমে তাদের ঘটনাগুলো পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ আমরা সবসময় কালেক্ট করি ঘটনাগুলো আপনাদের কাছ থেকে, আমাদের নিজেদের কিছু করার নেই যেহেতু, সো বুঝতেই পারছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আশরাফুল, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাজু, আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি গৌরব, এবং তিনি বলছেন নাইস অ্যান্ড এক্সাইটিং এপিসোড। সুমন মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এনায়েত আমাদের বাড্ডা থেকে এসএমএস করেছেন, হৃদয় রদুষী আমাদের এসএমএস করেছেন রাজু সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো একবার স্মরণ করে দিই, আগামীকাল 3টার সময় কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের, অর্থাৎ আপনারা যদি বইমেলায় যান এবং সেখানে ঠিক 3টার সময় উপস্থিত থাকেন, বাকিটা সময় আমরা বইমেলায় কখনো বর্ষা দুপুরের 359 নম্বর স্টলে থাকবো, কখনো থাকবো নজরুল মঞ্চে। সো নজরুল মঞ্চে আমরা শুধুমাত্র মোড়ক উন্মোচনের সময় থাকার আমাদের ইচ্ছা আছে, বাকি সময়টা আমরা কাটাবো বর্ষা দুপুরের স্টলের সামনে। আমাদের দুটো বই প্রকাশিত হচ্ছে, আপনারা সবাই জানেন। একটি বই 13 নম্বর অশুভ সংকেত এবং আরেকটি ভয়ের কবচ, যেটি ভূত এফএম প্রকাশ করেছে। এবং 2013 সালে যে সমস্ত ঘটনাগুলো আমাদের অতিথিরা এখানে এসে শেয়ার করেছেন তার মধ্যে সেরা ঘটনাগুলো নিয়ে সাজানো হয়েছে এই দুটো বই, প্রকাশিত হয়েছে এই দুটো বই। এবং এই দুটো বইয়ের সাথে আপনি পাচ্ছেন একটা অডিও সিডি, যে সিডিতে যে একটা এপিসোড রয়েছে, যে এপিসোডটি কখনোই আমরা প্রচার করিনি এবং রেডিও ফুর্তি কখনো সেটা প্রচার করবে না। এটা একদম আপনার জন্য, আপনার নিজস্ব এপিসোড, যেটা আপনি চাইলে আপনার সময় মতন আয়োজন করে ভালো সাউন্ডে শুনতে পারবেন যে কোনো মুহূর্তে। যাই হোক, আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি ঘটনা নিয়ে। সো আমাদের সঙ্গেই থাকবেন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কে ভাই? ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছির সাথে, চলছে ভূত এফএম, এবং আমাদের আজকের অতিথিরা আমাদের সাথে এখনো রয়েছেন। এবং সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এসএমএস পাঠাচ্ছেন এবং আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন। আজকে আমরা যখন শুরু করেছিলাম তখন 21 তারিখ ছিল, এবং আপনারা সবাই জানেন যে 21 তারিখ মানেই অমর 21-এর কথা আপনাদের আর নতুন করে বলে বোঝাতে হবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরো একবার গর্বিত হবে বলতে চাই যে শুরু থেকেই আমার নামটা বাংলায়, আমার নামটা ফুর্তি। আর সেই ফুর্তিতেই প্রতি শুক্রবার রাত 11:59 শুরু হয় ভূত এফএম। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে ভূত এফএম, এই ভূত নামটাও কিন্তু বাংলাতে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই, আর একটা ঘটনায় যেতে চাই। ইন দ্য মিন টাইম আপনারা কিন্তু আমাদের এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আবার আমাদের প্রথম অতিথির কাছে তার শেষ ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শুরু করবেন। হাই লিসনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি আমার শেষ ঘটনা চলে যাই। আমি ঘটনাকে আমার কাজিন অলিকে ধন্যবাদ জানাই। তো রাসেল ভাই, ঘটনাটি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, তো আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে একটি টুপির কারখানাকে নিয়ে, এবং সেখানে এমব্রয়ডারি করা হয় টুপির উপরে। তো আমি কয়েকটা উইকস আগে একবার এসেও রেডিও ফুর্তিতে ভূত এফএমে এসে এই কারখানার কয়েকটা ঘটনা বলে গেছিলাম। তো আমি এখন যে ঘটনা বলতেছি সেটা ওই কারখানাকে নিয়ে, এবং এটা রিসেন্টলি মাসখানেক আগে ঘটেছে। তো কারখানাটি হচ্ছে আমার কাজিন ডলার ও আর এক ফ্রেন্ডের পার্টনারশিপে ওই কারখানাটা। তো কারখানাটা বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, আমি আরেকবার বলছি। কারখানা বর্ণনা হচ্ছে হলো, কারখানাটি শহীদনগর জেলার শহীদনগর এলাকার কোন একটি জায়গায়, এবং এটা ওই বিল্ডিং এর ছাদে অবস্থিত কারখানাটি, এবং বিল্ডিংটা হচ্ছে 4 তলা বিল্ডিং। তো কারখানাটার যে পাশটা ছিল ছাদের, ঠিক তার উল্টো দিকে, ছাদের উল্টো পাশে ছিল টয়লেটটা ছিল। তো ছাদে একটা রুমে আমার কাজিনের আরেকজন যে পার্টনার ছিল সে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে। তো একদিনকার ঘটনা, কিছুদিন আগের। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সানোয়ার। তো সে কারখানা থেকে বের হয়, কাজ করা থেকে বের হয়, সে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো টয়লেটের দিকে সে যেতে থাকে আস্তে আস্তে। তো যখনই সে টয়লেটের কাছে যায়, তো ঠিক পিছন দিক থেকে পাঞ্জাবি পরে একটু খুব উঁচা লম্বা একজন খুব ভালো স্বাস্থ্যের অধিকারী কেউ একজন এসে তাকে ক্রস করে সেই টয়লেটে ঢুকে যায়। এবং তার কাছে খুব অবাক লাগে যে আমি যাইতেছিলাম, কে এসে ক্রস করে আমাকে টয়লেটে ঢুকলো। তখন সে দেখলো যে পাঞ্জাবি পরা তো তাদের কারখানায় কেউ ছিল না, এবং সে সময় 7 কি 8 জন কর্মচারী সেই কারখানায় কাজ করতেছিল, যার সাথে ঘটনাটি ঘটে ওই সানোয়ার এবং তার সাথে আরো কয়েকজন।
তো সে দরজার পাশে কতক্ষণ দাঁড়ায় ছিল, 10-15 মিনিট। তারপর সে কারখানাটার মুখের দিকে, মানে কারখানার রুমের যে দরজাটা আছে এবং তার সাথে হচ্ছে সিঁড়ি ঘরটা, উনি সেই পাশটা এসে দাঁড়ায়। তো দাঁড়ায় মোবাইল ফোনে গান শুনতে থাকে। কিন্তু উনার কথা হচ্ছে যে অনেকক্ষণ সময় এর মাঝখানে স্পেন্ড হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা তারও বেশি, 35-40 মিনিট সময় উনি দাঁড়িয়ে আছেন সেখানে। তো এই সময় ঠিক কারখানার আরেকজন কর্মচারী বের হয়। তো বের হয়ে বলতেছে যে সানোয়ার ভাই আপনি কি করতেছেন এখানে? তো বলতেছে এরকম আমি টয়লেটে যাবো, কিন্তু দেখো না কে জানি একজন গেছে টয়লেটের ভিতরে, এখনো বের হতেছে না, পাঞ্জাবি পরা। তখন সে কর্মচারী বলতেছে যে ভাই আমাদের কারখানায় তো কেউ পাঞ্জাবি পরে আসে নাই, ঠিক আছে? তখন উনি বলতেছে হয়তোবা নিচের ফ্ল্যাট থেকে কেউ আসছে, যে টয়লেট খালি না পেয়ে উপরে চলে আসছে, তাই হয়তোবা ভিতরে গেছে। তো ওই ছেলেটা বলে যে আচ্ছা ঠিক আছে। তখন বলতেছে যে আমিও টয়লেটে যাবো। তো দুজনই দাঁড়ায় কথা বলতে থাকে। তো ওই কর্মচারীটা যখন আসে তারও প্রায় 20 কি 25 মিনিট। তো টোটাল সানোয়ার যেটা বলে সেটা হচ্ছে প্রায় ঘন্টাখানেক সময় হয়ে যায় তারা দুজন সেখানে বাইরেই দাঁড়ায় আছে, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছে না এবং কেউ বেরো হচ্ছে না। তো তখন ওই পরে যে ছেলেটা আসে, তো সে বলে যে সানোয়ার ভাই আসলে কি কেউ ভিতরে গেছেন নাকি আপনার সাথে ফাইজলামি করতেছেন? তখন সানোয়ার বলে যে আমি কেন ফাইজলামি করবো তোমার সাথে, আমি তো নিজেও দাঁড়ায় আছি। তখন সেই ছেলেটা গিয়ে সেই বাথরুমের দরজাটাকে একটু মানে শিওর হওয়ার জন্য জাস্ট একটু নক করে। যেই সে নক করতে যায় তখন দরজাটা মানে লাগানো ছিল না, ভিতর থেকে দরজাটা খুলে যায়। তখন সে খুব অবাক হয়ে যায় সানোয়ার এটা দেখে। তখন সানোয়ারকে বলতে থাকে যে কি ভাই আপনি আমার সাথে ফাইজলামি করলেন না, আপনার দরজা তো খোলা, বাথরুমের ভিতরে তো কেউ নেই। তখন সানোয়ার বলতেছিল যে বিশ্বাস করো আমার সামনে ঢুকছে একজন এবং আমি এখানে দাঁড়ায় আছি, যদি সেই টয়লেট থেকে কেউ বের হয় তাহলে অবশ্যই তাকে ফেস করেই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অথবা যদি কারখানার কর্মচারী কেউ হয় তো তাকে অবশ্যই তাকে ফেস করেই কারখানার ভিতরে ঢুকতে হবে। কিন্তু মানে ওই রকম কেউ ছিলই না, বাথরুমে কেউ ছিলই না। তো তারপর এই ঘটনা ঘটার পর যখন সে তার যে মালিক, যে আমার কাজিন ডলারের কাছে শেয়ার করে, তো সে তাদেরকে বলে যে ওকে বলতে ভুলে গেছিল যে ওর কারখানা নিয়ে এর আগে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। তো আমি রাসেল ভাই ওর মুখে আরো কিছু ঘটনা শুনি যে এরকম টুপির কারখানা রিলেটেড অনেক জায়গায় এরকম বিভিন্ন প্যারানর্মাল বিভিন্ন ঘটনা ঘটে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ দিনার আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কাছে আরো বেশ কিছু SMS এসছে। আমাদেরকে এস আলিম